আমি যখন ফার্স্টে বাংলাটা লিখবো, তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, আগে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আর ফন্ট নিয়ে ওইভাবে আমরা কাজ আপনাদেরকে দেখাইনি, জাস্ট আমি একটা সাইট দেখাইছিলাম যে লিপিঘর থেকে আপনি কিভাবে ফন্ট গুলো কালেক্ট করবেন। তো ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা, এই বিষয়গুলো আমরা ডিটেলস দেখাবো আমাদের বিজনেস কার্ডের ক্লাসে। আমাদের নেক্সট ক্লাসটাই হবে বিজনেস কার্ড, ওখানে আমরা ফন্ট নিয়ে দেখাবো। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে এখন আপনাকে এখান থেকে আগে একটা বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা বাংলা ফন্ট নিয়ে আসি। হুম, আচ্ছা, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, দেন আমি এখন আমার এখানে অব্রটাকে আগে নিয়ে আসতে হবে। তো অব্রটাকে কিভাবে সেট করতে হয় আমরা এখানে দেখেছিলাম, বাংলা, এখন ইংলিশ করা আছে। সো আমি এটাকে এখন বাংলা করব। তো আমার এখানে যেটা আছে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আহ, উম, এখানে কোথায় যেন আছে? আচ্ছা, এখানে আমার শর্টকাট যেটা, আচ্ছা এখান থেকে শর্টকাট আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস করে নিয়েছি। আপনি কিবোর্ড থেকে F12 বা যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে অপশন, অপশন থেকে আসার পরে ইন্টারফেস। কোনটাতেই জানি এখানে করা আছে। আচ্ছা যাই হোক, দেখেন আগে তো ডাউনলোড করে নেবেন, দেন ইনস্টল করে নেবেন। আমি এখানে ফন্টও বাংলা করে নিচ্ছি। এফ স্পেস ক্লিক করে এখন এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে একটা টেক্সট দিয়ে নিচ্ছি। একটা প্যালেটে এগুলোকে ঠিক করে নিয়ে নিচ্ছি, সাইজটাকে ছোট করে নিচ্ছি, 30 করে নিচ্ছি। আচ্ছা, ঠিক একই প্রবলেমটা আমার এখানেও হচ্ছে। আচ্ছা, আমি এখন একটু এখানে শেয়ার করি, আমার একটা এক্সপেরিয়েন্স আছে এখানে। এখানে ওকারটা আপনি হচ্ছে যদি দন্তেশ্বটা টাইপ করার আগে একারটা দিয়ে নেন, তারপর দন্তেশ্ব করেন, তারপর আকার দেন, তাহলে কিন্তু আর ভাঙে না। একটুখানি মানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওইটা আমরা না করে, আমরা যদি ওভাবে না করে আমরা এই যে এভাবে যে কাজটা করতেছি এটা করে নেই, ঠিক আছে? কঠিন করে কেন করব? দেখেন তো, এই কাজটা করার পর এখন আমি এটা কিভাবে সলভ করব। তো আমি এটার জন্য চলে যাব এডিটে, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে চলে যাব টাইপ অপশনে। টাইপ থেকে এখানে আপনাকে ইস্ট এশিয়ান এটা সিলেক্ট করা আছে, এটাকে মিডল ইস্টার্ন করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিয়ে দেন ওকে। এখন ফটোশপটাকে আপনাকে একটু কেটে দিতে হবে, দেন কেটে দিচ্ছি। তো আমরা আবার ওপেন করে নিচ্ছি। আচ্ছা, টাইপিংটা আপনি যেভাবে করতে পারেন, আপনার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই করেন। বাকি আমি নিয়মটা দেখাচ্ছি আপনি কিভাবে করবেন। তো আমরা এটাকে বড় ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা টাইপ টুলটা নিলাম, এখানে আমার বাংলা ফন্ট সেটাই সিলেক্ট করা আছে, ফন্ট সাইজ এটাই আছে। এবার আমি এখানে টেক্সট করে নিয়ে নিচ্ছি। যেহেতু ডকুমেন্ট বড় নিয়েছি, সাইজটা আমরা এখান থেকে বড় করে নিলাম। আচ্ছা, ফার্স্টে আমাকে বাংলাটাকে সিলেক্ট করতে হবে, এখানে অবরত কিন্তু ইংলিশ করা আছে। আমি কন্ট্রোল স্পেস দিয়ে আগে বাংলা করে নিচ্ছি, দেন আমার এখানে আমরা আমাদের বাকি টেক্সট গুলোকে আমরা, আচ্ছা একটা মিনিট।
আচ্ছা এখান থেকে এসে আমি আচ্ছা একটু প্রবলেম করতেছে কেন এটাতে বুঝতেছি না। আচ্ছা দেখেন এখন স্টেশন করার পরে মিডল স্ট্যান্ড করে দেওয়ার পরে এরপরে আপনি বাংলাটাকে ঠিকভাবে লিখতে পারবেন। একটা ঝামেলা করতেছে। আচ্ছা একটু জয়েন থাকেন সবাই। আচ্ছা এবার দেখেন আমার এখানে আমরা টাইপটা করে নিচ্ছি, ফন্ট সাইজটাকে আরো একটু বড় করে নেই। ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু আর ফন্ট গুলো ভেঙে যাচ্ছে না। এবার আপনি এখানে সিলেক্ট করেন, দেন চাইলে আপনি চেঞ্জ করে করেও ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আমরা আর একটু সাইজটাকে বড় করে নিচ্ছি 100, দেন আমি ফন্ট নিয়ে এখন কাজ করি। ঠিক আছে, আচ্ছা তো বাংলা ফন্টের জন্য টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হলে আপনাকে অনেকগুলো ফন্ট কালেক্ট করে রাখতে হবে। আর সব অনেক কিছু ফন্ট আপনি লিপিগড়ে পাবেন যেটা আমরা দেখালাম, এরপরে আরো অনেকগুলো সাইট থেকে আসলে ফন্ট নিয়ে নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এটা ছিল একটা প্রবলেম। এরপরে যে প্রবলেম গুলো ছিল আমি সেটা দেখাচ্ছি। জাস্ট হয়তো আপনি এই মগের উপরে একটা ইমেজ কিভাবে প্লেস করবেন। তো এটার জন্য আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি, আপনি চাইলে একটা ইলিপসও নিতে পারেন। এটাকে আমি একটা ইমেজ এখানে প্লেস করে নিব, ফাইল থেকে আমি ইমেজ প্লেস করে নিচ্ছি, আমি এটাকে নিয়ে নিলাম। দেন ওকে, এবার আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এভাবে করে আপনি নিয়ে কাজ করেন। এখন সব থেকে বেটার হয় কি জানেন, এটাকে তো যদি আপনি এখানে আমাদের আরেকটা ইমেজ আমরা ওপেন করে নিই, যেমন আমরা এই ইমেজটা এখান থেকে ওপেন করে নিলাম, এখানে এসে আমি ক্লোন স্ট্যাম্প টুলটাকে নিয়ে নিলাম। এবার আমি অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা সোর্স পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার আপনি এখানে আসেন, আলাদা একটা লেয়ার নেন, সাইজটা বড় করে নেন। এবার এখানে ক্লোন করে নিয়ে নেন। ঠিক আছে, আচ্ছা তো দেখেন আমরা লেয়ার ডিলিট করে দিচ্ছি। এখানে আমি যে কাজটা করব, এখানে এখন এত বড় আসতেছে কেন, কারণ এই ইমেজের রেজুলেশন আর এই ইমেজের রেজুলেশন কম বেশি, এটার রেজুলেশনটা একটু বেশি আর এই ইমেজটাতে একটু কম, যার জন্য এমনটা আসতেছে। তো আলাদা করার পরে আপনি ফার্স্ট একটা সিলেকশন নিয়ে নেন, আপনি চাচ্ছেন একটা সিলেকশনের ভিতরে রাখবেন, এতটুকু সিলেকশন নিয়ে দেন ক্লোন স্ট্যাম্প দিয়ে আপনি ক্লোন করে নেন। এই সিলেকশনের বাইরে আর কাজটা যাবে না। এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এই কাজটা সব থেকে ভালো হয় যদি আপনি কোথাও এই কাজটা করতে চান, যে আপনি কোনো ইমেজ, কোনো প্রোডাক্টে আপনি কোনো ইমেজকে প্লেস করবেন, তো সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক না করে আপনি ক্লোন স্ট্যাম্প দিয়ে কাজটা করবেন। দেখেন রেজুলেশনটাকে আপনি কিভাবে কমাবেন, ইমেজ থেকে গিয়ে ইমেজ সাইজে চলে যান। এখানে আপনার সাইজ দেয়া আছে 2400 পিক্সেল বাই 2400, দেন 1350, এটাকে আপনি টাইম করে নিচ্ছি 1200 পিক্সেল। এটার সাথে এখানে লিংক করা আছে যেহেতু, তার মানে বাকিটা নিয়ে নিয়েছে। আগে ফাইল সাইজ কত ছিল, এখন কত আসছে, দেন ওকে, দেখেন রেজুলেশন কিন্তু কমে গেছে। এবার আমরা আবার ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাই। দেখেন আমার ইমেজের সাইজ এখন, আমি চাইলে আরো কমাতে। এখন যদি আমি আপনাদেরকে এখানে সোর্স পয়েন্ট নিয়ে দেখাই,
কিবোর্ড থেকে অল্টার চেপে এখান থেকে সোর্স পয়েন্ট নিলাম, এবার এই ইমেজে আসে, দেখেন সাইজটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আপনাকে আবার এখানে এসেও কাজ করতে হবে, এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে অল্টার চেপে দেন সাইজ ছোট করতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে সেইভাবে প্লেস করে করে কাজ করবেন। অপাসিটি ফ্লো এক এক সময় এক এক ভাবে করে কাজ করতে হবে। আচ্ছা, আর কি প্রবলেম ছিল বলেন, আমার সবগুলো মনে নেই। ভাইয়া এইখান থেকে কাট করে নিয়ে ওখানে পেস্ট করা যাবে না? হ্যাঁ, কাট করেও করা যাবে, আমরা তো দেখিয়েছি যে আপনি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে দিবেন। এখন কাজ এক একটা এক এক সময় এক এক ভাবে করতে হবে, হয়তো আপনি কাট করে নিয়ে আপনি কাজটা ঠিকভাবে হবে না। এরপর একটা বিষয় আছে, আপনি একটা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ ভাবে প্লেস করতে গেলে সেক্ষেত্রে কাট করে নিলে বোঝা যায়, সেটা সব থেকে বেটার হয় আপনি কোলোনেস্টাম দিয়ে কাজ করার জন্য। স্যার মগের উপরে ডাইরেক্ট হ্যালো পিকচারটা প্লেস করে ভাইয়া। ক্লিপিং মার্কস করা যায় না? হ্যাঁ, আমি সেটাও দেখিয়েছি এই ইমেজে, আমি ফার্স্ট টাইম কয়েকটা ওই আমি সবগুলো একসাথেই দেখিয়েছি, এটা ভিডিও থাকলে হ্যালো আপনারা পরে দেখে নেবেন। হ্যাঁ জি বলুন। ভাইয়া, ক্লোনে কাজটা আরেকবার একটু দেখা দেন, পিকচারটা আমরা কিভাবে সিলেক্ট করছি? মানে অল্টার পিকচারটা চেপে, চলে অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে আপনি কোলোনেস্টামটাকে ক্লোন, এখান থেকে সোর্স পয়েন্টটা নিতে হবে। 2 নাম্বার ক্লাসে কোলোনেস্টাম টুলটা দেখানো হয়েছে, আবার একটু ওইটা দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা আর কি প্রবলেম ছিল? শেপ নিয়ে মগের উপর পিকচার অ্যাপ্লাই, শেপ নিয়ে মগের উপর পিকচার অ্যাপ্লাই করা এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে দেখলাম যে ওটা কি ডাইরেক্ট প্লেস করা যায় না? জি, ক্লিপিং মার্কস দিয়ে ডাইরেক্ট প্লেস করা যায় না? ক্লিপিং মাস্ক আপনি ডাইরেক্ট প্লেস করতে চাচ্ছেন তাই? জি জি, মগের উপর পিকচারটা প্লেস করে হ্যাঁ ডাইরেক্ট। সেটা করা যাবে, কিন্তু সেখানে না, আপনাকে ক্লিপিং মাস্ক করার জন্য তো একটা শেপ নিতে হবে। এখন যদি আপনি ওরকমভাবে প্লেস করতে চান তাহলে আপনি এখান থেকে ভাই আমার রেক্টাঙ্গেল টুল বা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আপনি এভাবে কাট করে নিয়ে এসে দেন কাজ ও করেন। আচ্ছা ভাই, আমি নিবেতেছি। ঠিক আছে, জি জি। আচ্ছা এরপরে আর কি প্রবলেম বলেন। স্পট ক্লিং ছিল। আচ্ছা এই স্পটটা কিভাবে কাজ করবেন দেখেন, আমরা এখান থেকে ইমেজ আমরা প্লেস করে নিয়ে আসি, কোনটা নিয়ে আসতে পারি। আচ্ছা, এই একটা ইমেজ আছে, এটাকে নিয়ে আসি। দেখেন এইভাবে এখানে অনেকগুলো স্পট আছে, তো এইটাকে আমরা কিভাবে রিমুভের কাজটা করব। ফার্স্টে আমরা এটার একটা এখান থেকে একটা কপি করে নিয়ে নিচ্ছি আলাদা। এবার আপনি এটাকে ইনভার্ট করতে হবে, কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে নেন, এবং ইনভার্টটাকে আপনি এখান থেকে এসে আপনাকে করে দিতে হবে ভিভিড লাইট। এরপরে আপনি চলে যাবেন ফিল্টার থেকে আদার থেকে হাই পাস। এখানে আসার পরে দেখেন কতটুকু রাখলে আপনার কাজটা স্মুথলি হচ্ছে, এখানে অনেকটাই বোঝা যাচ্ছে যে ক্লিয়ার আছে। তারপরেও আপনি কম বেশি এখান থেকে করে নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে 10 পিক্সেল বা একটুটুকু করে নিচ্ছি, এটাই পারফেক্ট। এবার এই লেয়ারটাকে এসে আপনি এখান থেকে এখানে আমি হাই পাসটা করে নিলাম ফিল্টার থেকে। এবার আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, এটাকে আমাকে কমিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু রাখা যাবে না। দেখেন স্পট গুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে, আমরা এতটুকু এখানে এতটুকু পারফেক্ট। ওকে, এবার এখানে আমাকে লেয়ার মাস্ক করতে হবে। এখন লেয়ার মাস্ক করার পর এখানে দুইটা, এটা হলো লেয়ার আর এটা হলো লেয়ার মাস্ক। এখন এটাকে সিলেক্ট করে যদি এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমার দেখেন এটাতে যদি আমি রাখি তখন আমার অনেকগুলো এখানে লেয়ারে 2-3টা কালার আমার থাকবে, যেটাই অ্যাপ্লাই করবো সেটাই থাকবে। কিন্তু যখন আমি লেয়ার মাস্ক সিলেক্ট করতেছি তখন কিন্তু আমার ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, সেটা ফোরগ্রাউন্ডে হতে পারে ব্যাকগ্রাউন্ডে হতে পারে। তো এখানে এসে এই যে লেয়ার মাস্কটা আছে এটাকে ইনভার্ট করতে হবে, কন্ট্রোল আই প্রেস করে এটাকে আমরা এভাবে ব্ল্যাক করে নিচ্ছি। দেখেন আবার আগের অবস্থায় চলে গেছে। এবার আমাকে এখান থেকে ব্রাশ টুলটাকে নিতে হবে, দেন আমরা এখানে এসে ফোরগ্রাউন্ডের হোয়াইট থেকে স্পটটাকে এভাবে রিমুভ করে নেব। আচ্ছা, আমি একটু আন্ডু দিচ্ছি কন্ট্রোল অল্টার জেড দিয়ে। যখন আমরা এখানে এসে ব্লার অ্যাপ্লাই করি, দেন কিবোর্ড থেকে অল্টার চেপে যদি আপনি লেয়ার মাস্কে ক্লিক করেন তখন ইনভার্ট সহ লেয়ার মাস্ক হয়ে যাবে। শুধু অল্টার চেপে ক্লিক করবেন, দেন ফোরগ্রাউন্ডে হোয়াইট থেকে আপনি এটাকে রিটাচিং এর কাজগুলো করে নেন। আচ্ছা, এখন এখানে আপনি চাইলে অপাসিটি আরো কম বেশি করে নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, আমি আগে পুরোপুরি ইমেজে কাজটা
আচ্ছা, এখানে দরকার নেই, আমরা মোটামুটি এই জায়গাগুলোতে এসে কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখেন সব জায়গাতে এভাবে হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আসলে ইমেজটাতে এভাবে ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে বা যে কোনো ওয়েতে আমরা কাজটা করেছি। তো তখন আবার ফোরগ্রাউন্ডে ব্ল্যাক সিলেক্ট করে আবার এটাকে ইরেজ করে নিতে পারবেন। তো আমি এই পার্টগুলোতে এসে আবার এখানে যেহেতু স্পট নেই, সো আমরা এটাকে এভাবে ইরেজ করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে ব্রাশের সাইজটাকে আমরা ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে বাকি যে কাজগুলো ছিল, আর একটা যে বললেন ব্রাশ দিয়ে, আমি যে কাজটা করেছিলাম সেটা ছিল ব্রাশ দিয়ে কাজটা করা। এখানে সে রেড কালার অ্যাপ্লাই করে এভাবে নিয়ে দেন এভাবে করে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। এভাবে আমি কম বেশি করে নিয়েছি। এবার এখান থেকে অপাসিটিটা কমিয়েছিলাম এজন্য যেন আমি বুঝতে পারি যে আসলে আমাকে কতটুকু রাখতে হবে। ফার্স্ট টাইম কিন্তু আমরা নিজেরাও ইচ্ছে করে এভাবে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সময়ের দরকার, যার জন্য এভাবে করে আমি এটাকে লেয়ার মাস্ক করলাম। লেয়ার মাস্কের কাজ আমরা দেখেছি যে আমরা এখান থেকে ইরেজের কাজটা করতে পারি। তো এটা এখানে আমার হার্ড ব্রাশ সিলেক্ট করা আছে, আপনি সফট ব্রাশ নিয়ে কাজ করবেন। আচ্ছা, আবার এখান থেকে ফোরগ্রাউন্ডে কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে আপনার ফোরগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, মানে ফোরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডে এভাবে চলে যাবে। তো এখানে আমরা হোয়াইট প্লেস করে আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে সেক্ষেত্রে এটা ইরেজ হবে, আর যদি আমার এখানে হোয়াইট থাকে তো সেক্ষেত্রে আমরা আবার আগের অবস্থায় যেতে পারি। ওকে, এবার এই কাজটা করার পর আমরা এখানে অপোসিটিটা বাড়িয়ে নিয়েছিলাম, দেন এখান থেকে এসে মাল্টিপ্লাই মোডে আমি অ্যাপ্লাই করেছিলাম। দেন অপোসিটিটা যদি আপনার আরো কমানো দরকার আপনি কমিয়ে নেন। তবে কাজটা সবসময় মনে রাখতে হবে লেয়ারে থাকলে হবে না, আপনি কিন্তু তখন ইরেজ কিছুই করতে পারবেন না, এখানে শুধু ব্রাশ এভাবে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে লেয়ার মাস্ক সিলেক্ট রাখতে হবে, দেন এখানে এসে আপনি এভাবে ইরেজের কাজটা করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ডে যেরকম এলোমেলো যদি চুল থাকে সেটাকে আমরা কিভাবে ঠিক করে নিব। দেখেন আমি এটার জন্য ফার্স্ট আমাকে সিলেকশনটা নিতে হবে। এখন সিলেকশনটা কিন্তু আমি এখান থেকে যে কোনো টুলস ইউজ করি আমরা নিতে পারি, তবে আমরা সবগুলো নিয়ে কাজ করি না। এখানে আমরা যেটা দিয়ে করি সেটা হলো পেন টুল দিয়ে কাজ করব। তো পেন টুলটা আমি এখান থেকে এখন যতটুকু এরিয়া আমি পারফেক্টলি নিতে পারি ততটুকু আমরা পারফেক্টলি নিয়ে নেব। এখানে এসে আমি এতটুকু পরিমাণে আমরা কার্ভ করে নিয়ে নিচ্ছি। অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে ফন্ট হ্যান্ডেলটাকে কেটে নিলাম, দেন এ পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখানে এসে হ্যান্ডেলটা কেটে নিচ্ছি। এখন আমি আর নিতে পারতেছি না বাকি কাজ, তো আমি আমার মতো করে এভাবে সিলেকশনটা নিয়ে নিচ্ছি। খুব বেশি বাহিরে নেওয়ার দরকার নেই, যতটুকু আপনার চুলের এরিয়া আছে ততটুকু নিয়ে নিয়ে কাজ করেন। এখানে এসে আমরা কিন্তু এভাবে নিতে পারতাম, তো আমি চাচ্ছি না এটা নিব, আমি চাচ্ছি এগুলো কেটে নিয়ে দেই। হোয়াইট এরিয়া যেহেতু বেশি আমার দরকার নেই, সো আমি সেগুলোকে কেটে নিচ্ছি। ওকে, এ পর্যন্ত নেওয়ার পর এখন আমি এই কাজটা কিন্তু এখান থেকে আমাকে আর আগের মতো নিতে হচ্ছে না। সো আমরা এখান থেকে এসে এভাবে সিলেকশনটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা, দেন পারফেক্ট। এতটুকু হওয়ার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে আপনি সিলেকশনটা করে নিন। দেখেন অনেকের এরকম প্রবলেম হয়েছিল, আপনারা যখন সিলেকশনটা করেছেন তখন ব্যাকগ্রাউন্ড এভাবে সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনার এখানে সিলেকশন থেকে এটাকে ইনভার্স করা আছে, যার জন্য এভাবে ঘুরে গেছে। সো আপনি এবার ইনভার্স করে নেন, শিফট কন্ট্রোল আই প্রেস করে আপনি আবার সিলেকশনটাকে ইনভার্স করে নেন। ইনভার্স করার পরে এখানে আমাকে আগে একটা লেয়ার নিয়ে নিতে হতো কপি করে, তো আমরা আগে নেইনি, যাই হোক আমরা এখনো নিতে পারি। এখন এখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে, এবার এরকম সিলেকশনটা নেওয়ার পরে আপনি সিলেক্টে চলে যাবেন। সিলেক্ট থেকে আপনাকে এখানে রিফাইন এজের কাজটা করতে হবে। শর্টকাট হলো অল্টার কন্ট্রোল আর, এটা হলো CS6 এ হলো আপনার রিফাইন এজ, কিন্তু সিসি এর আপডেট গুলোতে আপনারা পাবেন সিলেক্ট এন্ড মাস্ক অপশন। তবে কাজ দুইটার একই কাজ। ঠিক আছে, আমরা যেমন এখানে এটাকে যখন সিলেকশন এখানে তুলে থাকি আমি ল্যাসো কুইক সিলেকশনে, তখন কিন্তু রিফাইন এজটা আমার সরাসরি চলে আসে।
পেন টুল এখানে আসতেছে না। আর আপনাদের এখানে যারা সিসির আপডেট সফটওয়্যার ইউজ করতেছেন তারা এখানে অপশন পাবেন সিলেক্ট এন্ড মাস্ক। তো এখানে না থাকলে আপনি সিলেক্টে চলে যাবেন, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মাস্ক এখানে পাবেন। আর শর্টকাট হলো অল্টার কন্ট্রোল আর বা কন্ট্রোল অল্টার আর। এখন আপনি যখন এখান থেকে কন্ট্রোল অল্টার দেন আর প্রেস করতেছেন তখন কিন্তু এখানে আচ্ছা সরি আমি অল্টার শিফট আর দিয়েছিলাম। কন্ট্রোল অল্টার আর বা অল্টার কন্ট্রোল আর প্রেস করবেন তখন এখানে আপনার রিফাইন এজ অপশনটা চলে আসবে। আচ্ছা এখন দেখেন এখানে এসে আমি ভিউটাকে এভাবে আমি হোয়াইট করে রাখতে পারি, অথবা আমরা এখানে আমরা এটাকে ওভারলে করে নেই। ওভারলে করে নিলে যে কাজের সুবিধাটা হয়, আমরা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি বা আরো অন্যান্য কাজ করতে পারি, ট্রান্সপারেন্ট করতে পারি বা যে কোনো হয়তো করতে পারি। তবে ওভারলেতে রাখলে যে সুবিধাটা হয়, দেখা যাচ্ছে যে আমার কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে, আমি কতটুকু সিলেকশন নিয়েছি, এই কাজটা কিন্তু সুন্দরভাবে দেখা যায়। এখন আপনি অন্য কোনো মুডে রেখেও এখানে কাজ করতে পারেন, আপনি চাইলে ব্ল্যাক করে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ওভারলে করে নেওয়ার পরে এখানে এসে আমরা রেডিয়াস, স্মুথ, ফেদার এগুলোকে একটু কম বেশি করে নিচ্ছি। ফেদারটাকে আমি 2 পিক্সেল করে নিলাম, স্মুথটাকে ফেদারটাকে আমরা একটু কম করে নিচ্ছি, এতটা আমার দরকার নেই, আমরা 0.7 করে নিচ্ছি। কন্ট্রাস্ট আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারি। এটার কাজ হলো আপনি যদি এটাকে 100% করেন তাহলে আপনার পুরোপুরি যে সিলেকশনটা আছে সেটা দেখাবে, আর এটাকে আমরা একটু কম করে নিচ্ছি। আচ্ছা এখানে এসে আপনার আউটপুট যেটা হবে এটাকে আমি এখানে চেক মার্ক করে দেওয়ার পরে এটাকে যদি আপনি মাইনাস করে দেন তাহলে যে কাজটা হবে সেটা হলো আমরা প্লাস করে দেখতেছি। আচ্ছা এই কাজটা আমি একটু পরে বুঝাচ্ছি, আমরা এখানে 50 করে দিই, নরমালি 50 করা থাকে। এখন আউটপুটটা কিভাবে হবে তো দেখেন। আচ্ছা আউটপুটের কাজটা আমরা পরে করি, স্মুথ ফেদার এগুলো কিছুটা অ্যাড করে নিলাম তাহলে কাজটা স্মুথলি হবে, এটা আপাতত বাদ দরকার নেই। এখানে আসার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা আছে ইরেজার আর একটা হলো রিফাইন এজ। তো আমরা এখানে রিফাইন রেডিয়াস টুলটা দিয়ে কাজ করব, ইরেজের কাজটা আমরা এখানে দরকার নেই। সাইজটাকে আমরা এখান থেকে একটু বড় করে নিচ্ছি, ডিপেন্ড করে আসলে কাজের উপর এখানে আমার ইমেজের রেজুলেশনটা কত বড়। আমরা এখান থেকে 90% করে নেওয়ার পরে এখানে আমি দেখেন এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি, রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা তো এই কাজগুলো আমরা এখান থেকে এভাবে আচ্ছা অনেকটাই কাজ হয়েছে, এবার বাকি কাজগুলো দেখেন। এখানে শিফট এজ এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে দেখেন একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার এই যে কালার গুলো। আচ্ছা এখনো কিছুটা হোয়াইট কালার রয়ে গেছে। আচ্ছা এখন পারফেক্ট আছে। এবার এসে এখানে এসে আউটপুট যেটা আছে এটাকে আমরা চেক মার্ক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে যে আমরা কাজটা করলাম এটাতে আমার ইমেজে কিন্তু একরকম যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওভারলে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, একটা ইফেক্ট করেছে। অ্যামাউন্টে যদি আমরা এখানে বাড়িয়ে দিই তাহলে এটা কমে যাবে। আচ্ছা এখানে সেটাকে আমরা একটু এতটুকুই আছে, আর বাকি কন্ট্রাস্টটাকে আমরা এখানে 5% করে নিলাম। দেন এখন এটা কিভাবে হবে, এখানে তো আমাদের এই কাজটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা হয়ে গেছে। এবার এখানে আমি কিভাবে করতে চাচ্ছি, আমার এখানে আউটপুট আছে নিউ লেয়ারে আউটপুট হবে, আরেকটা আছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। আমরা নিউ লেয়ার করলে শুধু এরকম একটা লেয়ার ব্যাকগ্রাউন্ডে আলাদাভাবে হবে, আর নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে আমি এটাকে ওকে করে নিচ্ছি। এখন নিচের লেয়ার গুলো, এখন এখানে এসে আমরা যদি এই লেয়ারটা সিলেক্ট করি দেন ব্রাশ টুল নেই, আমরা আবার এখানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক আছে আমরা কেটে দিচ্ছি। আমি যদি ফোরগ্রাউন্ড এখানে হোয়াইট করে নেই তাহলে আবার আগের অবস্থায় আমরা চলে যেতে পারবো। এখন
আমরা এতটুকু কাজ করতেছি না, এখানে এসে আমি লেয়ার এখন সিলেক্ট করে নিচ্ছি। লেয়ার নেওয়ার পর দেখেন এখান থেকে আমার কিন্তু কিছু ইমেজের ইরেজ হয়ে গেছে। সো এটাকে সে আমরা এখান থেকে ডস টুল নিতে পারি, দেন ডস টুল দিয়ে আমরা এটাকে আবার ব্ল্যাক করে নিচ্ছি। এক্সপোজারটা আমরা এখান থেকে 100% করে নিচ্ছি। আবার একটা ব্ল্যাক ইফেক্ট আমরা এখানে হেয়ারের উপরে অ্যাপ্লাই করতেছি। সরি, আচ্ছা এখানে একটু আমার বার্ন টুলটাকে নিতে হবে। দেন বার্ন টুল নিয়ে আমরা ইমেজটাকে ব্ল্যাক করেছি। আমরা কিন্তু এই কাজটা দেখেছিলাম যে বার্ন টুলে আমরা কিভাবে কাজ করি, ডস টুলটা আমরা কি জন্য কাজ করি। তো এখানে এসে আমরা আবার ইমেজে এরকম ইফেক্ট অ্যাপ্লাই করে নেব। এভাবে করে আমরা রিফাইন এজের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন নেওয়া হয়েছে, এখন আমি একটু মিউট করে নিচ্ছি সবাইকে। আমরা লাস্টে গিয়ে আবার কোশ্চেন নেব আপনাদের থেকে। এখন আমরা ক্লাসের টপিকগুলো দেখাচ্ছি। আচ্ছা ওকে, তো আমরা গত ক্লাসে আমরা পেন টুলের কাজ দেখেছিলাম, এরপরে আমরা ব্লেন্ডিং অপশন দেখেছিলাম, পাশাপাশি আমরা রিফাইন আমাদের ইমেজ রিটাচিং এর কিছু কাজ দেখেছিলাম। তো আজকে আমাদের ফটোশপের শেষ ক্লাস হবে। এখানে আমরা আমাদের যে টুলস গুলো বাকি আছে সেই টুলস গুলো আজকে দেখে নিব। এরপরে মডিউলে আমাদের মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেসটা এখানে যেভাবে আছে, আপনার মডিউলটা যদি দেখেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নলেজ, এখানে আপনাকে এই ক্লাসটাতে আমরা আসলে মার্কেট প্লেস সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া নিয়ে দেব। তো সেজন্য এখানে freelancer.com আছে, ফাইবার আছে আর গ্রাফিক রিভার আছে। তো আমরা মার্কেট প্লেসটা পরে দেখে নিচ্ছি, তার আগে এসে আমরা টুলস গুলো দেখে নিচ্ছি। এখান থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম পেন টুলটা দেখেছিলাম, আমাদের টাইপ টুলটা দেখানো হয়েছিল প্রথম ক্লাসে। এবার আমাদের এখানে আজকে যেটা বাকি আছে সেটা হলো শেপ ক্রিয়েটের জন্য যেটা আমরা ইউজ করি রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল। এবং লাস্টে গিয়ে আমরা দেখবো যে কিভাবে করে আমরা নিজেরা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারি। যেমন আমরা প্যাটার্ন ক্রিয়েট করেছি, আমরা ব্রাশ ক্রিয়েট করেছি, ঠিক একইভাবে আজকে আমরা দেখবো যে আমরা নিজেরা চাইলে কিভাবে কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবো এবং এখানে যে কাস্টম শেপ গুলো আছে সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। সো ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এভাবে রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা অপশন বারে আসি। অপশন বারে রেক্ট্যাঙ্গেল টুলটা আমাদের গত ক্লাসে যেমন দেখেছিলাম পেন টুলটা দুইটা মোডে কাজ করে, শেপ মোড, পাথ মোড, ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গেল টুলটাও এখানে শেপ মোড এবং পাথ মোডে কাজ করে। তবে পেন টুলটা আমাদের দুইটা মোডেই দরকার হয়, শেপ পাথ দুইটাই আমরা কাজ করি। কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেল টুলে আমরা শুধু শেপ মোডে রেখে কাজ করি, পাথ মোডে রেখে আমাদেরকে কাজ করতে হয় না। এটাকে আমরা এখানে শেপ মোড সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আছে ফিল, ফিল আর স্ট্রোক, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। তো এখানে এসে আমি শুধু একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, ফিল কালারে, স্ট্রোক কালারটাকে আমরা অফ করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে এভাবে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, এভাবে করে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন এটার যে সুবিধাটা সেটা হলো কিন্তু আলাদা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর আপনাকে যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেন তাহলে কিন্তু আপনি আলাদা লেয়ার হবে না, আপনাকে সিলেকশন নিতে হবে, আলাদা লেয়ার নিতে হবে। তো সিলেকশন নিলাম, আলাদা লেয়ার নিলাম, সেখানে কালার অ্যাপ্লাই করলাম, অল্টার ব্যাকস্পেস ক্লিক করে। এবার দেখেন এই লেয়ারে এসে আমি যদি এই লেয়ারে কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, প্রিভিউ মোড আমি দেখতে পারি। এখানে এসে আমরা প্রিভিউ মোডটা এই জন্য দেখতে পাই না কারণ এখানে আমি কিন্তু ডাবল ক্লিক করে আমি কোনো কিছু করতে পারবো না। এখানে আমার যেটা আসে সেটা হলো আমার ব্লেন্ডিং অপশন, এখান থেকে এসে আমি কালারটাকে চেঞ্জ করতে পারি, তখন আবার প্রিভিউ মোডটা শো করবে। এখানে এসে চাইলে আমরা ব্লেন্ডিং মোড দিয়ে কালারটাকে চেঞ্জ করতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি থাম্বনেইলে ক্লিক করি তখন এটা সিলেক্ট হয়ে যায়। আর যখন সিলেক্ট হয়ে যায় দেন সিলেকশন করার পরে আমরা এখানে এসে কালার নিয়ে দেন অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ডিসিলেক্ট করে নিচ্ছি। তো আজকে থেকে আপনারা এখন যতগুলো কাজ করবেন সেখানে সবসময় ট্রাই করবেন যে এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কাজ করার জন্য। আমরা সামনেও প্রজেক্ট আপনাদেরকে দেখাবো যে আপনারা এটা নিয়ে কিভাবে কাজ করবেন।
তাহলে আপনাদের এখন কোশ্চেন আসতে পারে যে আপনাদের তাহলে এতদিন আমরা রেক্টেঙ্গেল টুলটা কেন দেখালাম, আমরা ফার্স্টে থেকে আপনাদেরকে কেন এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুলটা দেখালাম, কেন আমরা সরাসরি এটা দিয়ে দেখালাম না কেন? এখন কাজের জন্য এক এক সময় কিন্তু আপনাকে এক এক টুলস দরকার হবে। তো এটা যে দরকার নেই এমনটা না, এটাও কিন্তু আপনাকে অনেক সময় এটা নিয়ে কাজ করতে হবে। এরকম সিলেকশন নিয়ে দেন, সেখানে আপনার মাঝে কালার অ্যাপ্লাই করা দরকার হতে পারে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি এই কাজটা করতে পারেন। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে, তো সব কাজগুলো দেখানো যাবে না, আমি একটা কাজ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আমি এখান থেকে বাংলাটাই লিখে নিচ্ছি। ওকে, তো ফন্ট আমি সিলেক্ট করে ফন্ট একটা চেঞ্জ করে অন্য একটা ডিফারেন্ট টাইপের একটা ফন্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে এসে আমরা অখণ্ড বাংলা একটা ফন্ট আছে, ওটা নিতে পারি। আচ্ছা না, এটার থেকে আগেরটাই ভালো ছিল। কন্ট্রোল টি প্রেস করে আমরা সাইজটাকে এখানে বড় করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এবার এটাকে এসে রাস্টারাইজ করতে হবে, না হলে আমি এখানে এসে অনেক কাজ করা যাবে না। তো আমি এটাকে রাস্টারাইজ করে নিলাম। এইটাকে আমি কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিয়ে নিলাম, আলাদা একটা কাট হয়ে গেছে। এবার এটাকে এসে আমরা এখান থেকে মুভ করে নিয়ে নিচ্ছি। আচ্ছা সরি, এবার মুভ তুলে আসি, আমি এটাকে এখান থেকে এভাবে কেটে নিলাম। আচ্ছা, বাংলা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমি ডিসিলেক্ট করে নিলাম, তারপরে আমি এটাকে নিচের লেয়ার এখানে এসে একটু কাজ করতে পারি। আমি এটাকে এখান থেকে এভাবে নিয়ে এটাকে আমরা একটু নিচে করে দিলাম, ঠিক আছে। এরকম কিন্তু অনেক কাজ আছে যেটা আপনার দরকার হবে, সবগুলো মনেও আসতেছে না এখন। বাকি আপনাকে প্র্যাকটিস গুলো জানতে হবে কিভাবে কিভাবে আপনি এটা কাজ করতে পারেন। তো রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে আমরা তো এখান থেকে এখন আমরা সাইজও কিন্তু এখান থেকে করে দিতে পারি, একটা ফিক্সড সাইজ করে নিয়ে আমরা কাজ করতে পারি। তবে আমরা নরমালি এভাবে করি, সাইজ গুলো নিয়ে কাজ করা হয়। এবার এটাতে কাজ করার পর এবার আপনাকে এখান থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম কম্বাইন শেপে রেখে আমরা এটাকে অ্যাড করতে পারি, সাবট্রাক্ট থেকে আমরা মাইনাস করতে পারি, ইন্টারসেক্ট থেকে গিয়ে আমরা দুইটা সিলেকশনের কমন সিলেকশনটা কেটে যাবে। আর এরপরে হলো কমন যে পার্টটা থাকবে সেটা হলো ইন্টারসেক্টে থাকবে, আর এক্সক্লুড হলো আপনি বাইরে থেকে এভাবে যতটুকু নিচ্ছেন সেটুকু থাকবে, আর ভিতরে কমন পার্টটুকু চলে যাবে। এভাবে করে আমরা এখান থেকে সিলেকশন নিয়ে নিয়ে কাজ করতে পারি। এখন দেখেন এখানে সে আরেকটা কাজ যেটা বাকি আছে সেটা হলো আপনি এভাবে করে তো আপনার মতো করে নিতে পারেন, অথবা আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে এখানে রেক্টেঙ্গেল টুলের একটা অপশন চলে আসে। তো আমার এখানে আমার ডকুমেন্টের সাইজ ছিল 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এবার আমরা এটাকে ওকে করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এভাবে করে আপনি কিন্তু এভাবে একটা সাইজ নিয়ে কাজ করতে পারেন। এখন আপনার 50 পিক্সেল বাই 50 পিক্সেল দরকার হচ্ছে, কিন্তু আপনি হয়তো এভাবে বুঝবেন না যে কতটুকু আসতেছে। এজন্য আপনি কিবোর্ড থেকে আপনি মাউস থেকে লেফট বাটনে ক্লিক করে যখন রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট থাকবে তখন লেফট বাটনে ক্লিক করে এখানে 500 বেশি হয়ে গেছে, দেন ওকে। সো আমরা এইভাবে করে কিন্তু শেপ ক্রিয়েট করতে পারি। এরপরে এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল।
রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা একটা রাউন্ডেড শেপ নিতে পারি এভাবে করে। ঠিক আছে, কর্নার গুলো রাউন্ড হচ্ছে। এখন কতটুকু হচ্ছে, এখানে 10 পিক্সেল পর্যন্ত রাউন্ডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আসার পরে আমরা এভাবে রাউন্ড, এখন কর্নারটা রাউন্ডেড আছে 10, এখান থেকে 10 পিক্সেল রাউন্ডেড করা আছে। তো আপনার বেশি দরকার হতে পারে, সো সেক্ষেত্রে আপনি এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে এখানে আপনাকে আগে সিলেক্ট করে দিয়ে দিতে হবে যে আপনি কতটুকু রাউন্ডেড করতে চাচ্ছেন। তো এখানে আমি সরি ওকে 100, আমি 100 পিক্সেল পর্যন্ত রাউন্ডেড করব। এরপরে এটা টেক্সট করার পরে আমি এখানে এন্টার ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমি এখানে একটা শেপ নিচ্ছি। দেখেন আগের থেকে কর্নারটা কিভাবে রাউন্ডেড হচ্ছে। এভাবে করে আপনি নিন। এখন আপনি যখন এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, এই টুলটা সিলেক্ট করার পর এখন এখানে 100 পিক্সেল বাই 100 পিক্সেল উইথ হাইট, কিন্তু রেডিয়াসটা আছে এখানে 100 পিক্সেল। এটা আমার হাইট উইথ দুইটাই আছে 100 পিক্সেল, তো রেডিয়াসটা এতটা না, আমরা কমিয়ে নিচ্ছি। এখানে আমি সাইজটা বাড়াচ্ছি, উইথটাকে আমি এখান থেকে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিচ্ছি, রাউন্ড এখান থেকে রেডিয়াসটাকে আমি করে দিচ্ছি 100 পিক্সেল। ঠিক আছে, এখন আপনার ডকুমেন্টে যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে আপনি কাজ করেন। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এবার এখান থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করতেছি। এখান থেকে আমি এটাকে সাবট্রাক্ট করব, 100 পিক্সেল করে দেয়া আছে। সরি, এটা আমার এখানে সাবট্রাক্টটাকে আমি সিলেক্ট করব, মাইনাস করতে চাচ্ছি। দেখেন এটাও মাইনাস হয়ে গেল একরকম। আবার এটা কি, যদি আমি এখান থেকে আমরা ইন্টারসেক্ট এটাকে সিলেক্ট করি, তো দেখেন আপনি কিন্তু রেক্টেঙ্গেল থেকে এভাবে রাউন্ডেড শেপ ক্রিয়েট করতে পারতেছেন। ঠিক আছে, তবে সেক্ষেত্রে বলবো দুইটা সাইজ আপনি একসাথে নিয়ে নেন। খুবই মজার কাজ এটা। আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে হয়তো বুঝতে পারেন যে না, আমি যদি রেক্টেঙ্গেল টুলটা নিই তাহলে আমাকে সাবট্রাক্ট করতে হলে শুধু রেক্টেঙ্গেলটা দিয়ে আমাকে সাবট্রাক্ট করতে হবে, এমনটা না। আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করার পরে এরপর আমি যদি চাই রাউন্ডেড দিয়ে সাবট্রাক্ট করব, সেটা আমরা করতে পারবো। বা অন্য যে টুলস গুলো আছে, ইলিপস আছে, পলিগন টুল আছে, লাইন টুল আছে, সেটা দিয়েও চাইলে আমরা সাবট্রাক্ট করতে পারবো। ইভেন আমরা কাস্টম শেপ দিয়েও আমরা সাবট্রাক্ট করতে পারবো। এখান থেকে আমরা দুইটা টুলস দেখলাম। এরপরে লাস্টে আছে ইলিপস টুল। এখন এগুলো কিন্তু শিফট চেপে যদি নেন তাহলে কিন্তু সমানভাবে যাবে। ঠিক আছে, আর যদি আপনি এখানে শিফট অল্টার চেপে ধরে নেন তাহলে কিন্তু এভাবে সমানভাবে যাচ্ছে। তো ফার্স্টে যদি আপনি শিফট অল্টার চেপে ধরেন তাহলে হয় কি, দেখেন কালার কিন্তু এখানে শিফট চেপে ধরলে আপনার এখানে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যায়, দেন কালারটা সরি আইড্রপারটা সিলেক্ট হয়ে যায়, আর ফোরগ্রাউন্ডে কালার চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য আপনারা যে কাজটা করবেন, আগে এখান থেকে সিলেকশন নিয়ে নেন। আমি কিন্তু মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে নিচ্ছি। তো যখন আমি এভাবে লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি, তখন এরপরে আপনি লেফট বাটন হোল্ড করে রাখা অবস্থায় আপনি শিফট অল্টার ধরে নেন। ঠিক আছে, এভাবে করে আপনি শিফট অল্টার ধরে নিলে দুই দিক থেকে সমানভাবে যাবে, আর শুধু শিফট ধরে নিলে একদিক থেকে সমানভাবে যাচ্ছে। এরপরে আমরা ইলিপস টুল দিয়ে এভাবে ইলিপস নিয়ে নিচ্ছি। যে কোনো টাইপের আমরা ইলিপস নিতে পারবো। শিফট ধরে আমরা সোজাভাবে নিতে পারবো, শিফট অল্টার ধরে আমরা দুই দিক থেকে সমানভাবে নিতে পারবো। এরপরে আমরা এখান থেকে ইলিপসটাকেই দেখাচ্ছি, সরি এটা হলো পলিগন টুল। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিচ্ছি। দেখেন এটাকে আমরা যদি সাবট্রাক্ট করতে চাই, সাবট্রাক্ট করতে চান, কম্বাইন শেপ, যেটাই করতে চান আপনি সবগুলো কাজই কিন্তু করতে পারবেন।
আচ্ছা, তারপরে আসে পলিগন টুল। পলিগন টুলের ক্ষেত্রে এখানে আমার সাইড করে দেওয়া আছে, এখানে 5 করে দেওয়া আছে। সো দেখেন আমরা এখানে কর্নার হচ্ছে এখানে 5টা। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট সহজ ভাষায় বলতে গেলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে 5টা, যেটা আমরা এখান থেকে আপনাদেরকে 5 সিলেকশন দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে 5টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে সিলেক্ট করে সেটাকে আবার আমরা মুভ করতে পারবো। চাইলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখন ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে এটা ক্লিক কেটে যাবে। ঠিক আছে, এভাবে করে ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারেন। দেখেন এই কাজগুলো কিন্তু আপনারা পেন টুল দিয়েও করতে পারেন। আবার পেন টুল দিয়ে যদি না করে আপনি এখান থেকে সরাসরি করতে চান, সো সেটা কিন্তু আপনি ইজি ওয়েতে করতে পারেন। একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি এভাবে নিলাম, জাস্ট একটা ক্লিক করলেও হবে, অথবা আপনি এভাবে টেনে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, দেন ব্যাক স্পেস ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আমরা পলিগনাল টুলটা দেখলাম। এখন পলিগন টুল এখানে সাইড আছে 5টা, সো এটাকে আমি এখানে 10 করে নিয়ে নিচ্ছি। এবার আমার এখানে 10টা কর্নার হবে। একইভাবে যখন আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব, তো এখানে আমার 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিয়ে নিলাম। এখানে আমরা কর্নার করে দিচ্ছি, এখানে 3টা, মিনিমাম 3টা পর্যন্ত করতে পারবে। এরপর আপনি যত বেশি করতে চান 20 করে নিচ্ছি, তাও কিন্তু হবে। আপনি আপনার মতো করে নেন, যতগুলো আপনার দরকার হচ্ছে। আচ্ছা, তো এরপরে এখান থেকে লাইন টুল। লাইন টুলটা দিয়ে আমরা এইভাবে একটা লাইন ক্রিয়েট করতে পারি। সবগুলোই আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে। আপনি শিফট ধরে নিলে সোজাভাবে যাবে, আবার এভাবে করে আপনি এখানে এসে শুধু এখানে শিফটের কাজটা, এখানে আপনাকে শিফট অল্টা ধরে নিলে যে দুই দিক থেকে সমানভাবে যাবে এমনটা না। সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দেখাচ্ছি। আপনি এখানে এসে কত পিক্সেলে নেবেন, তো এটাকে আমার এখানে আমরা নরমালি এভাবে করে কাজ করি, টেনে ড্র্যাগ করে করে কাজ করি। ঠিক আছে, 1 পিক্সেলে হয়ে যাচ্ছে, যেটা আমরা এখান থেকে আমরা সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল দিয়ে কাজটা করতাম। এখানে আমরা এটাকে উইথটাকে আমরা 5 পিক্সেল করে নিচ্ছি। এখন লাইনটা কিন্তু বড় হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরো একটু বড় করে নিতে পারি। লাইন টুলটাকে সিলেক্ট করার পর এখানে আমরা 20 পিক্সেল করে নিচ্ছি। এখন লাইন কিন্তু আপনার ছোট বড় সবসময় কম বেশি দরকার হতে পারে, সো অন পিক্সেলই যে দরকার হবে এমনটা না। এটাকে তো আমরা এইভাবে সোজাভাবে দেখলাম, সো আপনি এভাবে করেও নিতে পারেন, এভাবে করেও নিতে পারেন। আপনি আপনার মতো করে যেভাবে খুশি দরকার হয় সেভাবে করে নেন। এরপর হলো কাস্টম শেপ টুল। তো কাস্টম শেপ দিয়ে আমরা এখান থেকে কাস্টম শেপ নরমালি কয়েকটা আছে, এটাকে আমি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফোরগ্রাউন্ডে ফিল কালার যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে। এটা পাশাপাশি আমি চাচ্ছি এখান থেকে মিউজিক টাইপের একটা শেপ নেই, সেটাও আমি নিতে পারি। শিফট ধরে নেবেন, সোজাভাবে যাবে। শিফট অল্টার ধরে নিলে দুই দিক থেকে সমানভাবে যাবে। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু সাবট্রাক্ট করা যাবে। এখান থেকে আমরা এভাবে একটা প্যাটার্ন নিতে পারি। ক্লিয়ার? এখন এভাবে করে আমরা একটা কাস্টম শেপ নিতে পারি। এটার পাশাপাশি এখানে আমাদের আরো কিছু কাস্টম শেপ দেয়া আছে। এখন এনিমেল টাইপের যেগুলো আছে আপনি সেগুলো নিয়েও কাজ করতে পারেন, বা আপনি ডিফারেন্ট টাইপের যেগুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো আমি এখান থেকে সিম্বলস যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমরা আগেও দেখেছি ওকেতে ক্লিক করলে শুধু যেটা অ্যাপ্লাই করতেছি সেটা থাকবে, অ্যাপেন্ডে করলে এটার পাশাপাশি যেটা অ্যাপ্লাই করতেছি সেটাও থাকবে। আমি অ্যাপেন্ড ক্লিক করে কাস্টম যে শেপগুলো ছিল সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা ঠিক আছে এটাকে নিয়ে নিলাম, চাইলে অন্য একটা শেপ আমরা নিতে পারি। আচ্ছা এখন দেখেন আপনি কিন্তু এখানে কাস্টম শেপ আমরা কিন্তু সবগুলো এখানে একসাথে অ্যাপ্লাই করতে পারি। সেটিংস থেকে গিয়ে অলে ক্লিক করলে সবগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তবে এখানে অল্প কিছু কাস্টম শেপ দেয়া আছে। আচ্ছা, তো তাহলে দেখেন এখান থেকে এখন আমি একটা শেপ ক্রিয়েট করব। সো আমি এখান থেকে ইলিপসটাকে নিচ্ছি, এভাবে একটা ইলিপস নিয়ে নিলাম।
এবার ইলিপস সিলেক্ট করি, আমি এখান থেকে সাবট্রাক্ট করে নিচ্ছি একটা ইলিপস। সরি, ইন্টারসেক্টটাকে সিলেক্ট করেছি। ওকে, এবার দেখেন এখানে আমরা এটাকে একটা কাস্টম শেপ ক্রিয়েট করব। এখন আপনি যে কোনোটাই শেপ ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখান থেকে এভাবে করে একটা কাস্টম শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তো ফার্স্টে দেখেন আমরা এই যে শেপটা নিয়েছি এটা সিলেক্ট থাকতে হবে, যে লেয়ারটা আছে সেটা। দেন আপনি চলে যাবেন এডিট, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ। এডিট থেকে ডিফাইন কাস্টম শেপে আসার পর শেপের একটা নাম সিলেক্ট করে দেন। আমি যে নামটা ডিফল্ট ভাবে দেওয়া আছে সেটাই রাখি। এবার এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে কাস্টম শেপ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে কাস্টম শেপ, দেন আমাদের সবার নিচে চলে আসবে। অনেকগুলো শেপ হয়ে গেছে, আমি এগুলো সবগুলো এখান থেকে রিসেট করে নিচ্ছি। আচ্ছা সরি, আমার কাস্টম শেপটা ডিলিট হয়ে গেছে, আবার একটু ক্রিয়েট করে নিচ্ছি। ভুল হচ্ছে কেন বারবার? ওকে, তো দেখেন এটাকে আমরা এডিট থেকে গিয়ে ডিফাইন কাস্টম শেপ, এখান থেকে কাস্টম অন বা শেপ নাম্বার 1 এটা আমরা দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে কাস্টম শেপে চলে আসি, আমাদের এই লেয়ার ডিলিট করে দেই। সবার নিচে এসে এই কাস্টম শেপটাকে আমরা এখানে পাবো। তো এখানে এসে শিফট ধরে আমরা নিয়ে নিচ্ছি। আপনি এখান থেকে চাইলে ডিফারেন্ট কালারও সিলেক্ট করে দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া আমরা একটা আইকন যদি এখানে ক্রিয়েট করতে চাই, আমি এখানে দেন এটাকে আমরা এখান থেকে কম্বাইন শেপে রেখে এই লেয়ারই কাজটা করে নিচ্ছি। ওকে, এবার আমরা এডিটে চলে যাব, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, শেপ নাম্বার 2। সো এটাকে আমরা ডিলিট করে নিয়ে নিচ্ছি, কাস্টম শেপ, ঠিক আছে। এভাবে করে আমরা আমাদের মতো কাস্টম শেপ নিতে পারি। এখন এখানে যেমন কাস্টম শেপ আমরা এখান থেকে ফটোশপ থেকে কিছু নিয়ে কাজ করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক একইভাবে কাস্টম শেপ গুলোকে আমরা এখানে ডাউনলোড করেও কিন্তু আবার আমরা এখান থেকে কাজ করতে পারবো। সো আমি আমাদের ডেস্কটপে চলে এসে এখান থেকে আমরা কিছু শেপ নিতে পারি। তো কি শেপ? ক্লাউডটাকে নিয়ে নিচ্ছি, ক্লাউড কাস্টম। ওকে, এখন দেখেন এখানে আসার পরে আমি কিছু শেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই টাইপের কিছু শেপ আপনাদেরকে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। যেমন এখানে একটা শেপ দেখতেছি, এটাকে আমি এখানে ওপেন করতেছি, এখানে ব্রাশ জি সাইড চলে এসেছে। তো এই যে এগুলো এখানে কিছু আছে ব্রাশ, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এরকম কাস্টম শেপ, এটাকে দেখেন এই টাইপের শেপ গুলো কিন্তু অনেক সময় আমাদেরকে নিয়ে কাজ করতে হয়। এটা ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন টেক্সট দেওয়ার জন্য, হাইলাইট করার জন্য এরকম শেপ ইউজ করা হয়। তো এখানে আসার পরে দেখি এটা কি কি শেপ আছে, এখান থেকে কিছু শেপ আছে, এগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। সো এটাকে আমরা কিভাবে, এখানে ডাউনলোড অপশন পেয়েছি, এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি, দেন কিভাবে লোড করতে হবে সেটা দেখাচ্ছে। এটাকে আমরা ডেস্কটপে করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমার এইটা হলো সিএসএস ফাইল, এইটা হলো আমার মেইন ফাইল। এখানে যেটা দেয়া আছে সেটা হলো প্রিভিউ ইমেজ দেয়া আছে। এখন আমরা চলে যাই ফটোশপে, এখান থেকে কাস্টম শেপ টুলটা সিলেক্ট রাখবেন, দেন কাস্টম শেপে চলে আসেন।
সেটিংস, এখান থেকে লোড শেপ এই অপশনটাতে চলে যাবেন। ডেস্কটপ, সেখান থেকে আমাদের এইটা হলো শেপ, এখান থেকে এই শেপটাকে আমরা এখানে লোড করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো এখানে এসে আমরা এরকম শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এটা কিন্তু আপনি চাইলে ক্রিয়েটও করতে পারেন। ঠিক আছে, একটা ইলিপস নিয়ে দেন সেটাকে কম্বাইন শেপ থেকে আপনি ইলিপসের সাইজগুলো ছোট বড় করে আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু যখন প্রজেক্টে কাজ করবেন ক্লায়েন্টের সাথে, সো তখন কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো যার জন্য এই কাজগুলো না করে এগুলোকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখন আপনার যে শুধু এই শেপটাই দরকার হবে এরকম না। আমি এখান থেকে যদি এটা বাদ দিয়ে কাস্টম শেপ, ফটোশপ এটা নিয়ে সিলেক্ট করে ইমেজে এসে আপনাদেরকে দেখাই, দেখেন কত টাইপের এরকম শেপ কিন্তু আপনাদের অনেক সময় দরকার হয়, আপনাদের রিবন দরকার হতে পারে। সো এগুলো তো, এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে এসে আপনাকে আলাদাভাবে ক্রিয়েট করতে হচ্ছে না, আপনার সরাসরি এখান থেকে নিয়েই কাজ করতে পারেন। এটা ছিল ফটোশপের জন্য। আর ইলাস্ট্রেটরে গিয়ে আমরা দেখবো যে সেখানে আপনি কিভাবে কাস্টম শেপ গুলো নিয়ে কাজ করবেন। ভাই জি বলেন। সবাই কিন্তু আগের থেকে সবকিছু জানেন, আপনি যে বারবার বলতেছেন আপনারা সবাই কিন্তু আগের থেকে কিছু জানেন, আচ্ছা, আমি সবাই এটা কিন্তু এক্সপার্ট না। এটা বলিনি, আমি যেটা বলেছি সেটা হলো যে যারা আগে থেকে জানতো, আমি শুধু লোগোর ক্ষেত্রে বলেছি যে লোগো। ওদের উপর ভিত্তি করে আমাদেরকে আবার ইয়ে করেন না। না না না, এমনটা না, আমি সবগুলো কিন্তু বেসিক বিষয় থেকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা তো দেখেন পেন টুলে আমরা দুইটা ভাবে কাজ করি, একটা হলো পাথ মোডে আর একটা হলো শেপ মোডে। পাথ মোড দিয়ে আমরা সিলেকশনের কাজ করি, শেপ মোড দিয়ে আমরা শেপ ক্রিয়েট করি। তো শেপ মোডেই দেখাচ্ছি এখন। এখানে এসে এখান থেকে ফিল নিতে পারেন, স্ট্রোক নিতে পারেন, স্ট্রোকের সাইজ কম বেশি করতে পারেন, স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেন আপনি এখান থেকে নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড। এখন কাজের ক্ষেত্রে যখন আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন তখন একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। শুধু এভাবে ক্লিক করে আমরা এভাবে এভাবে অ্যাঙ্গেল করে করে দেন শেপটা ক্রিয়েট করতে পারি। একটা করে কর্নার হচ্ছে বা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে। আর এটা শুধু আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এভাবে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। এখন যখন আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, তো লেফট বাটনে ক্লিক করলে তো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, পাশাপাশি দুইটা হ্যান্ডেল বের হচ্ছে। আমি যখন অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিচ্ছি, সেক্ষেত্রে আমার ফ্রন্ট হ্যান্ডেলটাকে, এখানে আমার দুইটা হ্যান্ডেল, একটা হলো ফ্রন্ট হ্যান্ডেল, একটা হলো ব্যাক হ্যান্ডেল। ফ্রন্ট হ্যান্ডেলটাকে আমি যদি নিচে নিয়ে আসি সেক্ষেত্রে আমার কার্ভটা হবে উপরে, আর আমি যদি এখানে ব্যাক হ্যান্ডেলটাকে নিচে নিয়ে আসি তো সেক্ষেত্রে আমার কার্ভটা হবে নিচে। এখন দেখেন আপনি এভাবে নিয়ে নিচ্ছেন, কম বেশি আপনার যেমনটা দরকার হয় আপনি সেভাবে করে নিয়ে নেন। এটাকেও এসে আপনি যদি শিফট চেপে নেন তাহলে সমানভাবে যাবে। এবার দেখেন আপনি যখন এখান থেকে এভাবে কার্ভ করে নিচ্ছেন তখন দুইটা হ্যান্ডেলকে আপনি কন্ট্রোল চেপে দুইটা হ্যান্ডেলকে এভাবে মুভ করতে পারবেন, আর অল্টার চেপে শুধু একটা হ্যান্ডেলকে আপনি মুভ করতে পারবেন কিবোর্ড থেকে অল্টার চেপে। ঠিক আছে, দেন ওকে। তো তাহলে দুইটা হ্যান্ডেল আমরা মুভ করতে চাইলে কন্ট্রোল চেপে নিব, আর অল্টার চেপে নিলে আমরা একটা হ্যান্ডেলকে আমরা শুধু মুভ করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। এবারে এই যে এখন আমি এখান থেকে সোজাভাবে নিতে চাচ্ছি, সো নিতে পারতেছি না। এখানে আমাকে যে কাজটা করতে হবে, হয়তো আমাকে অল্টার চেপে এটাকে ছোট করে দিতে হচ্ছে, না হলে উপরে করে দিতে হবে, যে কোনো ভাবে আমাকে এটা দিয়ে দেন সোজাভাবে নিতে হবে। সো আপনি যখন কিবোর্ড থেকে অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, সো সেক্ষেত্রে ফন্ট কেটে যাবে, এবার আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটাই ছিল আমাদের পেন টুল নিয়ে। এখন বাকিটা আর একটু ভিডিওটা দেখবেন, দেন প্র্যাকটিস করতে থাকবেন। তো ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস যতগুলো আছে সেখানে আমরা ফার্স্টে আজকে দেখব ফাইবার, দেখব দেন গ্রাফিক রিভার দেখব। যতগুলো মার্কেটপ্লেস আছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যতগুলো, তার ভিতরে ফাইবার হলো বেস্ট একটা মার্কেটপ্লেস। এখানে যে আমরা শুধু গ্রাফিক ডিজাইনাররাই কাজ করতে পারি এমনটা না, এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, দেন যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার তারাও কিন্তু এখানে কাজ করে, যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করে তারাও কাজ করে, ভিডিও অ্যানিমেশনের কাজ করে যারা তারাও কাজ করে। এছাড়া এখানে অনেক সেক্টর এখানে কাজ আছে, আপনি লাইফস্টাইল নিয়ে এখানে কাজ করতে পারবেন বিভিন্ন ব্লগ লিখে।
আমাদের এখানে যেটা দরকার, আমরা কিন্তু আমাদের যখন ফার্স্টে যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসে যে গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা কতগুলো সেক্টরে এখানে কত ক্যাটাগরিতে এসে কাজ করতে পারি। তো আমাদের ক্যাটাগরি গুলো এখানে দেখা হয়েছে। এবার আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হলো মার্কেট প্লেস সম্পর্কে একটু দেখবো যে মার্কেট প্লেসটা আসলে কি, এখানে কিভাবে কাজ করতে হয়, দেন আপনারা কি কি ভাবে এখানে কাজ করতে পারেন এবং এখানে কাজের সিস্টেমটা কি, এই বিষয়গুলো আমরা বেসিক কিছু ধারণা আমরা আজকে নিব। তো এখানে আমরা ফার্স্টে যেগুলো আমার এখানে দেখতেছি, তো এগুলো হলো এখানে এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা গিগ বলে থাকি। সহজ ভাষায় আমরা এটাকে পোর্টফোলিও বলতে পারি। যারা নরমালি বুঝেন যে পোর্টফোলিও, তো এটা হলো পোর্টফোলিও একরকম, যে এখানে এসে আপনি পোর্টফোলিও সাজিয়ে রাখলেন, তো সেটা দেখে দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। এখন যারা গিগ বুঝতেছেন না বা পোর্টফোলিও বুঝতেছেন না, তাদের জন্য এটাকে যদি আমরা আরো একটু সহজ করে বলি, সেটা হলো এটাকে আমরা এখানে দোকান বলতে পারি। ঠিক আছে, তো দোকানটা এমন যেমন একটা মেলাতে আমরা দোকান দিচ্ছি, দোকান নিয়ে সাজিয়ে বসলাম। সো এখানে আসার পরে যারা কেনার জন্য আসতেছে, ক্লায়েন্টরা আসতেছে, তো তারা এসে এখানে আপনার এক একটা দোকান ঘুরে ঘুরে দেখতেছে, দেন যেটাকে ভালো লাগতেছে সেখান থেকেই সে কিনে নিচ্ছে। আচ্ছা, এখানে আমরা যখন অ্যাকাউন্ট করি, আমরা ডিজাইনার এখানে থাকি সেলার হিসেবে, আর যাদের আমাদের ক্লায়েন্টে থাকে বায়ার হিসেবে। এখন এখানে এই বিষয়গুলো আরো একটু ক্লিয়ার করে নিচ্ছি। যেমন এখানে আমরা একটা ফ্লায়ারের গিগ দেখে নিচ্ছি, আমি এখান থেকে 1-2টা ওপেন করে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে পেজ পাচ্ছি, ফার্স্ট পেজে আমার এখানে কিছু গিগ এখানে দেয়া আছে। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এই একটা গিগ এখানে আমরা ওপেন করলাম। এটা আমার এখানে দরকার নেই, আমরা এখানে সার্ভিস থেকে গিয়ে আমরা সার্চ করে নিয়ে নেব আসলে আমার কোনটা কোনটা দরকার। সো ফার্স্টে আমার এখান থেকে আমরা ফ্লায়ার ডিজাইনটাকে দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এখন আসার পর সার্ভিস অ্যাভেলেবেল আছে কত, প্রায় 20,000 প্লাস এখানে সার্ভিস আছে। ঠিক আছে, আমরা এটাকে বেশি আছে, এখানে 24,000 আছে ফ্লায়ারের গিগ। ওকে, তো আপনি এটাকে ফ্লায়ার ডিজাইন আরো বেশি অনেক সময় দেখা যায়, বিজনেস ফ্লায়ার লিখলে আরো কম হবে। আচ্ছা, শুধু আমরা ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি। দেখেন এখানে 20,000 এরকম সার্ভিস আছে, তার মানে এখানে গিগ আছে এরকম 20,000-এর মতো। ঠিক আছে, এখন ক্যাটাগরি আমরা দেখবো যে ফ্লায়ারে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেমন বিজনেস ফ্লায়ার আছে, তারপরে পার্টি ফ্লায়ার আছে, ইভেন্ট ফ্লায়ার আছে। এই ক্যাটাগরি গুলো আমরা ফ্লায়ারের ক্লাসে দেখে নিব যে ফ্লায়ারের কতগুলো ক্যাটাগরি হয়। তো এখানে আমরা ক্যাটাগরি গুলো দেখে নিব যে কতগুলো ফ্লায়ার ক্যাটাগরি আছে। সো আপনি ফার্স্ট টাইম চাইলে বিজনেস ফ্লায়ার নিয়েও নিতে পারেন, বা ইভেন্ট ফ্লায়ার, বা বুশিয়ার ডিজাইন, বা ফুড ফ্লায়ার। তো এগুলো আমরা শুধু ডিফল্ট ভাবে যেগুলো সামনে আসে সেগুলো নিয়ে দেখি। আমরা যখন অ্যাকাউন্ট ফার্স্ট টাইম এখানে যখন ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা এখানে দেখানো হচ্ছে না, আপনারা ভিডিও দেখে নেবেন। ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল আছে, অল্প জাস্ট আপনি 5-7 মিনিটের একটা ভিডিও দেখে নিলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর freelancer.com-টা আমরা দেখবো, সেখানে আমাদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো সবগুলোই বিষয় দেখাবো। তো এরপরেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মডিউলে কিন্তু এখন এখানে 6 নম্বর ক্লাসে এসে এখানে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এবং গ্রাফিক রিভার freelancer.com এগুলো রাখা হয়েছে। এটা রাখা হয়েছে শুধু আপনাদের জন্য। আপনারা বারবার বলেন যে আসলে মার্কেটপ্লেস ফার্স্ট টাইম থেকেই, তো এই জন্যই আসলে 6 নম্বর ক্লাসে এসে রাখা, না হলে এটা আপনাদের শেষে গিয়ে দেখানো উচিত। তো আমরা তো বাকিটা তো দেখবোই freelancer.com নিয়ে, তারপরেও এখানে এসে এই ক্লাসটাতে এসে আমরা শুধু এটা দেখে নিচ্ছি। এখন কিছু আমি গিগ ওপেন করে দেখাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা আমাদের দরকার নেই। গিগের আমরা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা এখানে কয়েকটা লেভেল থাকে, সেলারদের কয়েকটা লেভেল থাকে। তো ফার্স্টে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি এখানে নিউ সেলার থাকবেন। এরপরে নিউ সেলার থেকে আপনি যখন এখানে 10টা অর্ডার কমপ্লিট করবেন, দেন এই মার্কেটপ্লেস থেকে নিউ সেলার হিসেবে যখন আপনি $400 আর্নিং করবেন, ঠিক আছে, $400
ডলার যখন আপনি এখান থেকে আর্নিং করবেন, দেন আপনি এখান থেকে 60 দিন আপনাকে লেভেল অন নিউ সেলার হিসেবে যখন এই মার্কেটপ্লেসে 60 দিন থাকবেন, সো আরো কিছু রুলস আছে এখানে, কোনো আপনি ওয়ার্নিং খেতে পারবেন না বা এরকম আরো কিছু বিষয় আছে। তো তখন আপনি যখন এখান থেকে 10টা অর্ডার কমপ্লিট করবেন এবং এখান থেকে $400 আর্নিং করবেন, এখন অনেক সময় কিন্তু একটা প্রজেক্টে আপনি $400 আর্নিং করতে পারেন, আবার দেখা গেল আপনি 20টা প্রজেক্ট করেও আপনি $400 আর্নিং করতে পারবেন না। তো আপনাকে মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 আর্নিং করার পরেই আপনি লেভেল অনে চলে যাবেন। আপনি যখন নিউ সেলার থাকবেন তখন এরকম 7টা পোর্টফোলিও বা 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। এরকম চাইলে 7টা একটা ক্যাটাগরিতেই করতে পারবেন, যেমন ফ্লায়ার ডিজাইন, অথবা আপনি চাইলে একটা ফ্লায়ার নিয়ে করতে পারবেন, একটা বিজনেস কার্ড, একটা ব্রোশিয়ার, একটা লোগো ডিজাইন, এভাবে করেও কিন্তু আপনি আলাদা আলাদা ক্যাটাগরিতে 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। তবে আপনার অর্ডারের জন্য, কাজের জন্য 7টা গিগ দরকার হয় না, একটা গিগই আসলে কাজ আসে, 1-2টা গিগই বেশিরভাগ কাজ আসে, এরপরে অনেক সময় দেখা যায় যে অনেকগুলোতে আসে, বাকি নর্মালি একটা গিগই কাজ আসে। এখন লেভেল 1 থেকে আপনি লেভেল 2, দেন টপ রেটেড, এই 4টা ভাবে আমরা এখানে কাজ করি। তো এখানে লেভেল 2 সেলারের একটা ফ্লায়ার আমরা গিগ এখানে ওপেন করে নিচ্ছি, টপ রেটেড সেলারের একটা গিগ ওপেন করে নিচ্ছি, দেন এখানে এসে আমরা এটার কোনো লেভেল এখনো পাইনি ইনি, তো এটা হলো নিউ সেলার। তো এখানে আমরা এটাকে না দেখি এইটা দেখে নিচ্ছি, অনেকগুলো রিভিউ আছে তার। দেন নিউ সেলার পাচ্ছি, এখন একটা বাকি আছে শুধু লেভেল 1, এটা হলো লেভেল 1। তো আমি এটা দেখে নিচ্ছি। দেখেন এরকম করে কিন্তু অনেকগুলো পেজ আছে এখানে। তো 20,000 গিগের ভিতরে ফার্স্ট ফাইবারের যেটা দরকার ছিল, নর্মালি যেটা আমরা বুঝি যে যারা টপ রেটেড সেলার তাদেরকেই ফার্স্ট পেজে রাখবে, কিন্তু ফাইবার কিন্তু এমনটা করেনি, অথবা যারা এখানে প্রো ভেরিফাইড আছে তাদেরকে রাখতে পারতো, কিন্তু সেটা কিন্তু ফাইবার করেনি। এরপরে লেভেল 2, কিন্তু দেখেন এখানে নিউ সেলারদেরকেও রেখেছে, টপ রেটেড যারা তাদেরকেও রেখেছে, লেভেল 1 ও রেখেছে, লেভেল 2 ও রেখেছে। এই বিষয়গুলো কেন রাখে সেটা আমরা দেখে নিচ্ছি। যখন ফার্স্ট গিগে চলে আসি, এ হলো লেভেল 2 সেলার, এর প্রোফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি। এখানে তার রিভিউ আছে 450টা, সবগুলোই 5 স্টার। আর দেন এখানে তার হাতে অর্ডার আছে, এখন 2টা অর্ডার তার এখন হাতে আছে। এখানে যে সবই 5 স্টার পেয়েছে এমনটা না, এটা আসলে এভারেজে 5 স্টার এখানে আছে সবগুলোই। এই প্রোফাইলটা দেখে দেখেন এখানে এখানে তার গিগ আছে মাত্র 6টা। তো 6টা গিগের ভিতরে একটা গিগই তার 450টা আছে, বাকি একটাতে 20টা, 5টা, একটা, 4টা। তার মানে সব গিগে কিন্তু আসলে কাজ আসে না। আচ্ছা, ক্লায়েন্ট হলো রোমালিয়া, দেন তার এভারেজ, আচ্ছা প্রোফাইল দরকার নেই এগুলো। আমরা ইনি হলো টপ রেটেড সেলার, তার রিভিউ আছে 1717টা, দেন তার হাতে অর্ডার আছে এখনো 5টা, ঠিক আছে, শ্রীলঙ্কার। আর হলো তার এখানে দেখেন তার টপ রেটেড সেলার, বাকি এটাতেই তার 1717টা রিভিউ আছে, এটাতে আছে 885টা, বাকি তার মোটামুটি সবগুলোতেই অনেকগুলো করে কাজ আছে, কিন্তু এমনটা কিন্তু খুবই কম হয়। আচ্ছা, এরপরে হলো আপনি এখানে আপনার এভারেজ রেসপন্স টাইমটা কতটুকু আছে এবং লাস্ট ডেলিভারিটা কবে দিয়েছে এবং মেম্বার সে ফাইবারে কবে থেকে, তার এখানে তার সম্পর্কে একটা ডিসক্রিপশন দেয়া আছে। এটা যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আসলে এখানে এই বিষয়গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো ডিসক্রিপশনটা আপনাকে এখানে সুন্দর একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা যে শুধু আপনাকে গ্রাফিক্স রিলেটেড, যেমন এখানে আমি অনেকদিন যাবত কাজ করতেছি, আমি একজন প্রফেশনাল ডিজাইনার, আমি এই কাজ জানি সেই কাজ জানি, এটাই যে হবে এমনটা না। আপনি চাইলে আপনার সম্পর্কেও ডিটেলস কিছু দিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন যে আপনি আপনার কাজ সম্পর্কে, কাজ রিলেটেড কিছু এখানে ডিসক্রিপশন দেওয়ার জন্য। ল্যাঙ্গুয়েজ এখানে করে দেওয়া আছে, শুধু ইংলিশটা করে দেওয়া আছে। এনার এখানে দেখি এটারও এখানে আছে, ইংলিশ করে দেওয়া আছে আর রোমানিয়ান, 2টা সিলেক্ট করা আছে। এটাতে চলে আসি, মনিরা ইসলাম, মেবি বাংলাদেশি না অস্ট্রেলিয়ান। আচ্ছা, এখানে এসে তার ল্যাঙ্গুয়েজ আছে 2টা, বাংলা আর একটা হলো ইংলিশ।
আচ্ছা, তবে বাংলা দেওয়ার দরকার নেই, বাংলা আপনার কাজের ক্ষেত্রে কখনোই দরকার হবে না। সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সারে দেখবো যে কি কি ল্যাঙ্গুয়েজ গুলো রাখা উচিত এখানে। এখন এই বিষয়গুলো এবং স্কিলটাকে এখানে অনেকগুলো স্কিল সিলেক্ট করতে হয়, তো এগুলো স্কিলের বিষয়টা আমরা ফ্রিল্যান্সারে গিয়ে দেখব। এখন দেখেন, তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হয়, যেমন এই গিগটাকে দেখে নিচ্ছি। এই গিগের ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হলো গিগ টাইটেল। আপনাকে খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে। যেমন আমি ফ্লায়ার লিখে সার্চ করলাম, আমি কিন্তু এখানে শুধু ফ্লায়ার লিখে সার্চ করেছি, সাথে সাথে আমি এটাকে পেয়ে গেছি। আবার যদি আমি বিজনেস ফ্লায়ার লিখতাম তাহলেও আমি এই গিগটাকে এখানে সার্চে পেয়ে যেতাম। আবার যদি আমি এখানে এসে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন লিখলাম তাহলেও আমি কিন্তু এটা সামনে পেয়ে যেতাম, কারণ ডিজাইন আমার এখানে দেয়া আছে। তো যখন কাজের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাকে এখানে এসে এমন একটা টাইটেল দিতে হবে যেন সব সার্চই আপনি সামনে চলে আসেন, আপনার গিগটা যেন সার্চে চলে আসে। এভাবে করে এখানে আপনাকে একটা টাইটেল রাখতে হবে। এরপরে আপনার এখানে নিচে যেটা পাচ্ছি এগুলো হলো, এখন দেখেন ইমেজটা, ইমেজে এখানে আমরা 5টা ইমেজ দিতে পারি। সেক্ষেত্রে পিডিএফ জেপিজি 3টা, পিডিএফ 2টা। এরপরে আমরা চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারি। তো ফার্স্টে আমরা যেটা পাচ্ছি সেটা জেপিজি, দেন এটাও জেপিজি, এখানে 3টে জেপিজি ইমেজ দেয়া আছে। এরপরে এখানে আর পিডিএফ দেয়নি, এগুলো হলো রিভিউ। যেমন ফাইভারে এখানে ওয়াটারমার্ক আছে এবং ক্লায়েন্টের রিভিউটা এখানে শো করতেছে। ঠিক আছে, এগুলো সবই রিভিউ। এখন এখানে এই গিগে 450টা রিভিউ আছে, তার মানে যে এখানে 450টা কাজ করেছে এই গিগে এমনটা না। 450টা রিভিউ আছে তার মানে মিনিমাম আমাকে ধরে নিতে হবে তারপরে 500 প্লাস কাজ করা আছে। সব কাজে ক্লায়েন্ট রিভিউ দেয় না। ঠিক আছে, তো দেখেন এখানে তার এভাবে করে এখন আপনাকে যেমন এখানে এসে গিগ টাইটেলটাকে সুন্দর করতে হবে, ঠিক একইভাবে থাম্বনেলটাকেও আপনাকে সুন্দর করতে হবে। যখন আপনি এভাবে খুব সুন্দর একটা থাম্বনেল করবেন তখন এখানে দেখেন যখন ক্লায়েন্ট এখানে আসে, তো ফার্স্ট টাইম কিন্তু গিগ তো প্রথমে সে সার্চ করে নিয়েছে, এরপরে সে কিন্তু টাইটেল পড়ে না। সে যেটা নর্মালি অনেকে পড়ে কিন্তু দেখে কি আগে এভাবে থাম্বনেল গুলো দেখে নেয়, যে থাম্বনেলটা ভালো লাগে সেটাকে কিন্তু সে ক্লিক করে। এরপরে সবগুলো, যেমন আমি এখান থেকে মনে করেন আমি এখানে ক্লায়েন্টে আছি, আমি এখানে দেখে নিচ্ছি, তো এই যে ক্লিক গুলো করে নিলাম, দেন একটা গিগে গিয়ে আমি এখানে কন্টিনিউ করব। ঠিক আছে, বা অথবা সেলারের সাথে আমি সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করে নিব। ঠিক আছে, তো এভাবে করে এসে ক্লায়েন্ট এভাবে দেখে নিচ্ছে যে কার কাজটা কিভাবে আছে। তো এই জন্য ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে খুব সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। এগুলো সবই হলো রিভিউ, এটা হলো থাম্বনেল। এখন এই সময় এসে আপনাকে আপনি নিজেই একজন ক্লায়েন্ট হয়ে যান এবং দেখেন যে কোন থাম্বনেলটা আপনার কাছে ভালো লাগতেছে, দেন সেভাবে কাজটা করেন। ঠিক আছে, ওকে। তো এভাবে অনেকগুলো থাম্বনেল দেখবেন আসলে যেটায় ভালো কাজ আছে বা বেশি অর্ডার আছে সেটাকে আপনি দেখে নেন। থাম্বনেল দেখার পরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, এটাকে আপনি 1200 এখান থেকে লেটার হবে, দেন সেভাবে করে তো এখানে ডেসক্রিপশন যেটা হবে সেটাকে আপনাকে অনেকগুলো, ফার্স্ট টাইম হয়তো আপনি নাও বুঝতে পারেন, তো সেই জন্য অনেকগুলো ডেসক্রিপশন দেখে দেন সেখান থেকে আপনি একটা ডেসক্রিপশন কপি করে নিতে পারেন। তবে একটা হুবহু কপি করবেন না, 8-10টা ডেসক্রিপশন থেকে আপনি একটা ডেসক্রিপশন করে নেন। চেষ্টা করবেন যে না, আগে নিজে নিজে দেখে দেখে দেন এটা একটা ডেসক্রিপশন ক্রিয়েট করার জন্য। সো ফার্স্ট টাইম যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি নিজে কিছু কিছু কপি করে এনে দেন আপনার মতো করে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করেন। তবে খুব সুন্দরভাবে করতে হবে, এটাকে যেন হিবিজিবি না হয়। ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু যখন আপনার থাম্বনেলটা দেখবে দেন এরপরে এসে কিন্তু ডেসক্রিপশনটা দেখবে, দেন অর্ডার প্লেস করবে। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে ডেসক্রিপশন পাচ্ছি, এরপরে গিগ থাম্বনেলটা পেলাম, এরপরে টাইটেল পেলাম। এরপর হলো এখানে প্রাইজের বিষয়টা এখান থেকে আমরা দেখতে পারি, অথবা নিচে ওইগুলো দেয়া আছে সেখান থেকে আমরা দেখতে পারি। এই যে ফ্লায়ারটা আছে এখানে শুধু বেসিক প্রাইস হলো এখানে $30। এখানে সে কি দিবে, জেপিজি ফাইল দিবে, হাই রেজুলেশন 300, এটা যেহেতু প্রিন্ট সো সেক্ষেত্রে রেজুলেশনটা 300 হতে হবে, এবং 5 বার সেখানে রিভিশন দিবে এবং প্রিন্ট রেডি ফাইলটা দিবে, মানে পিডিএফ ফাইলটা সেখানে দিচ্ছে। একদিনে ডেলিভারি দিবে, রিভিশন দিচ্ছে 5 বার।
আর কি দিচ্ছে এখানে প্রিন্ট রেডি দিবে, কমার্শিয়াল ইউজের জন্য দিচ্ছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে এসে এখানে সে আপনার যে কাজটা দিবে সেটা হলো জেপিজি আর দিচ্ছে প্লাস এখানে আপনাকে আলাদা একটা কাজ করবে শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন। অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে হয়, সো এটা করে দিবে, যার জন্য সে আলাদাভাবে $10 বেশি নিচ্ছে এবং এখানে সে রিভিশন দিবে 9 বার। এরপরে প্রিমিয়ামে এসে এখানে সে ব্যাকগ্রাউন্ডটাকে শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিবে, বাকি এখানে লিখে দিচ্ছে সুপার ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং আনলিমিটেড রিভিশন। আগের বার কিন্তু 5 বার এবং 9 বার করে দিত, লাস্টের বারে সে আনলিমিটেড রিভিশন এবং ডেলিভারিটা সে একদিনের ভিতরেই দিবে। এরপরে এই দিকটাতে এসে আমরা যদি দেখি এখানে সে ফার্স্টেই দিচ্ছে প্রিন্ট রেডি ফাইল পিডিএফটা, দেন কমার্শিয়াল ইউজ এবং ফাস্ট ডেলিভারি, এটাকে $10 দিচ্ছে এই সার্ভিসটা। এখানে সে একদিনে দিবে, 3 বার রিভিশন দিবে, দিচ্ছে শুধু প্রিন্ট রেডি ফাইল আর কমার্শিয়াল ইউজের জন্য। স্ট্যান্ডার্ড প্যাকেজে এসে সে এখানে দিচ্ছে আপনার পিডিএফ ফাইল দিচ্ছে, এডিটেবল সোর্স ফাইল। এখন এডিটেবল সোর্স ফাইলটা হলো আপনার যখন আপনি ফটোশপে করেন তখন ফটোশপ পিএসডি ফাইল, যখন ইলাস্ট্রেটরে করবেন তখন এআই ফাইল। আর এখানে সে ডাবল সাইড ডিজাইনটা করবে এবং কমার্শিয়াল ইউজ। এখানে পাচ্ছি দুইটা সার্ভিস আছে, ডাবল সাইড ডিজাইন, ফ্ল্যাট কিন্তু ডাবল সাইড হয়, আবার সোর্স ফাইলটা দিবে, এর জন্য $10 বেশি। প্রিমিয়ামে সে কাস্টম গ্রাফিক দিবে, ফটো এডিটিং করে দিচ্ছে, এখানে এই সার্ভিসগুলো দিচ্ছে, এই জন্য সে এখানে $40 সে নিয়ে নিচ্ছে। বাকি এটা কিন্তু এখানে আনলিমিটেড রিভিশন এবং 5 ডেজ হলো তার ডেলিভারি, 5 দিনের ভিতর সে ডেলিভারি করে দিবে। আচ্ছা, এটা প্রাইজের বিষয়টা আমরা দেখে দিলাম। তবে আপনারা যখনই যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, ফার্স্ট টাইম এসে কিন্তু আপনি 50, এখানে দেখেন টপ রেটেড সেলার এখন $60 তার এখানে দেয়া আছে। আমরা এটা ওপেন করে দেখাই, প্রো ভেরিফাইড, এটার স্টার্টিং প্রাইস হলো তার $130। এটা কিন্তু যাদের ক্লায়েন্ট এসে এখানে টাকা দিয়ে করবে, দেখেন এখানে তার হাতে একটা অর্ডার আছে। এখন যে এখানে $60 প্রাইস এমনটা কিন্তু না, এখানে কিন্তু প্রিমিয়াম প্রাইসটাও নিতে পারে $140, কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রোফাইলে রিভিউ থাকতে হবে। এখন আপনার যদি রিভিউ না থাকে সেক্ষেত্রে আপনি এত প্রাইস দিলে কিন্তু আপনাকে আসবে না আপনার কাছে কাজ। যেমন $130 তার বেসিক প্রাইস, এখানে আমরা দেখতেছি $250 আছে তার প্রিমিয়াম প্রাইসটা, ঠিক আছে। তো সেখানে কি দিচ্ছে আপনার প্রিন্ট ফাইল দিচ্ছে, সোর্স ফাইল দিচ্ছে, ডাবল সাইড দিচ্ছে, কাস্টম গ্রাফিক, কমার্শিয়াল ইউজ, কিন্তু তারপরেও কিন্তু এখানে তার হাতে অর্ডার আছে বা থাকবে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট টাইম আপনি এখানে প্রাইসটা রাখবেন $10 থেকে শুরু করেন, আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন, হোক সেটা বিজনেস কার্ড, হোক ফ্লায়ার, হোক বুশিয়ার, হোক টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, যে ক্যাটাগরিতেই কাজ করেন আপনি $10 থেকে শুরু করেন। তবে বেটার হবে $5 থেকে শুরু করলে। এরপরে লাস্টে এসে আমাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। আমরা কিন্তু এই যে বিষয়গুলো বলছি এগুলো সবই কিন্তু গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে। এখানে এসে 5টা ট্যাগ দেয়া আছে, ঠিক আছে। ঠিক একইভাবে যে কোনো ফ্লায়ারেই যাবেন আপনি 5টা করে ট্যাগ পাবেন লাস্টে গিয়ে। আমরা যদি এটাতে আসি, লাস্টের এটাতে আসি, ঠিক আছে, এখানে 5টা করে আমরা ট্যাগ পাচ্ছি। এখন এই যে 5টা করে ট্যাগ পাচ্ছি এটা কিন্তু সার্চে চলে আসবে। যেমন আমি যদি এখানে বিজনেস ফ্লায়ার লিখি এটাও চলে আসে, রেস্টুরেন্ট ফ্লায়ার আছে, কর্পোরেট ফ্লায়ার, মেডিকেল ফ্লায়ার আর ফ্লায়ার। এই জন্য আপনাকে ট্যাগ এটা কিন্তু খুবই একটা, আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে যেন আনকমন ট্যাগ গুলো ইউজ করেন, না হলে কিন্তু কাজ পাবেন না। দেখেন 20,000 গিগের ভিতরে আপনার গিগটা কোথায় হারিয়ে যাবে তাও কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। এখন ফার্স্ট পেজে এভাবে করে করে আসতে হয়, তো খুব সুন্দর করে ট্যাগ ইউজ করতে হবে। এরপরে হলো যেমন আমরা এখান থেকে ট্যাগের বিষয়টা আমরা দেখলাম যে আমাকে খুব সুন্দর করে, এখন আমরা একটু গ্রাফিক লেভেলটা দেখি। তো আমরা পাচ্ছি গিগ, ইমেজ, টাইটেল, তারপর এখানে আমাদের হলো ডেসক্রিপশন পাচ্ছি। এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে দেন গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আসলে কোন গিগ গুলো সুন্দর হচ্ছে। সো যে গিগ গুলো আপনার কাছে ভালো লাগে সেভাবে করে আপনি গিগ থাম্বনেল ক্রিয়েট করবেন, এখানে যেভাবে যেভাবে দেয়া আছে। আচ্ছা, তো তাহলে এখানে আমাকে এখন এই ফার্স্ট পেজে ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট এসে কিন্তু 20,000 গিগ সবগুলো দেখে না। ক্লায়েন্ট ফার্স্টে এসে অনলাইন সেলার্স যারা আছে এটাতে চেক মার্ক করে দেন। দেখেন 20,000 থেকে মাত্র 2,000 সেলার এখানে অনলাইনে আছে, তাহলে কিভাবে কমে যাচ্ছে। এরপর অনেক সময় সেলার ডিটেলস নেয়, যেমন টপ রেটেড, যাদের বাজেট একটু কম তারা নিউ সেলারদেরকে খুঁজে নেয়, যারা বাজেট বেশি তাদেরকে লেভেল 2 নিতে হবে।
ঠিক আছে, এরপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী খুঁজে নেয়। সো এখানে এসে আপনার নর্মালি একজন হিব্রু ভাষায় বা ইটালিয়ান যারা আছে, অ্যারাবিক, এখন সে ইংলিশে কথা বলতে পারে না, সো তারা কিন্তু এখানে অ্যারাবিকটাকে সিলেক্ট করে দেন এখানে সে অ্যাপ্লাই করে নিবে। এই জন্য এখন দেখেন আসলে সেলার কোন কোন দেশই আছে বেশি। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা শুধু শুধু ইংলিশটা দিবেন এটা না, স্প্যানিশটাকে দিয়ে দিবেন, দেন এরপরে অ্যারাবিক দিতে পারেন। তবে এটারও কিন্তু কাজ আপনাকে জানতে হবে। আবার এটা যে শুধু আপনি কাজগুলো করতে পারবেন গুগল করে করে, গুগল ট্রান্সলেট ইউজ করে আসলে কাজগুলো এদের এইসব ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে সার্ভিস অপশন থেকে গিয়ে আসলে ক্লায়েন্ট খুঁজে নেয়, দেন এখান থেকে সে ক্যাটাগরি নিয়েও ক্লায়েন্ট আসলে দেখে নেয়। যেমন এখান থেকে 20,000 আমার আছে 25টা, এর ভিতরে সবগুলো যেমন বুশের ডিজাইন, এভাবে পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই ক্যাটাগরিতে সে এভাবে অনেক কিন্তু তখন কম হয়ে যায়। তবে এতগুলো যদি ক্লায়েন্ট না করে, যেটা করে অনলাইন সেলার খুঁজে নেয় এবং ডেলিভারি টাইমটা দেখে নেয় এখান থেকে এনি টাইম, বা এখান থেকে 24 ঘন্টার মধ্যে হতে পারে, বা আপনি একটা অ্যাপ্লাই করে নিতে আপনার মতো করে, তো 3 দিনের ভিতরে বা 7 দিন এভাবে করে বাজেট অনুযায়ীও নিতে পারে। যে ক্লায়েন্টের বাজেটই আছে $5, তো তখন কিন্তু এখানে সে বাজেট অনুযায়ী খুঁজে নেয়। এখন অনলাইনে কিভাবে থাকবেন? অনলাইনে থাকার জন্য এখানে আমি একটা এক্সটেনশন দেখাচ্ছি, অটো রিফ্রেশের একটা এক্সটেনশন আছে, আপনারা গুগল করে নেবেন। এখানে সে আমি এটাকে 10 সেকেন্ড করে নিচ্ছি। তো 10 সেকেন্ড পর পরে আমার এই পেজটা অটোমেটিক সে এভাবে রিফ্রেশ নিয়ে নেবে, যদিও এটা এখনো নিচ্ছে। তো তারপরে এটা যখনই 10 সেকেন্ড হয়ে যাবে বা 15 সেকেন্ড হয়ে যাবে, তখনই কিন্তু এটা দেখেন আবার সে রিফ্রেশ নিয়ে নিচ্ছে। তো এজন্য ফাইবারে এসে আপনাকে, আপনি যদি এভাবে ফাইবারে থাকেন, আপনি যে এখন অনলাইনে আছেন এমনটা কিন্তু না, যে অনলাইন এখানে থাকা মানে আপনার এখানে নেট ইন্টারনেট কানেকশনটা আছে তার মানে অনলাইনে আছেন, এমনটা না। আপনাকে এসে এখানে যেটা কাজ করতে হবে, এভাবে হয়তো একটা গিগ দেখতে হবে, না হলে বারবার এটাতেই আপনাকে সময় দিতে হবে। এখন আপনার তো আরো কাজ আছে, আপনার শুধু যে অনলাইনে থাকবেন এমনটা, অনলাইন সবসময় আপনাকে থাকতে হবে, কিন্তু ফাইবারের পেজটাতেই যে থাকবেন এমনটা না। আপনাকে তো প্রজেক্টেও কাজ করতে হবে, আপনি ফটোশপে কাজ করতেছেন, তো এখন এই অনলাইনে থাকার জন্য আপনাকে এরকম একটা এক্সটেনশন ইউজ করতে হবে। যখন আপনি এরকম একটা এক্সটেনশন ইউজ করবেন, তো তখন আপনাকে কিন্তু এভাবে অনলাইনে রাখবেন। এখন টাইমটা কত দিবেন? এক্ষেত্রে এসে আপনাকে 5 মিনিট দিতে হবে, এর কমে কিন্তু দিলে ওরা ধরে ফেলবে যে কোনো আপনি এক্সটেনশন ইউজ করে আপনি এখানে কাজটা করতেছেন। আপনি আবার এখান থেকে এসে আপনি টেক্সট করেও দিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? তো 5 মিনিট করে দেন, এর কমে দেওয়ার দরকার নেই বা এর থেকে বেশি দেওয়ারও দরকার নেই। 5 মিনিট পর পর এরা অফলাইন করে দেয় যে কোনো সেলারকে, যার জন্য এখানে এসে ওরা কিন্তু ক্লায়েন্টকে খুব ভালো একটা সার্ভিস দিতে চায়। এজন্য যে কেউ যে অনলাইনে থাকবে আর আর তাকে দেখাবে না, এরকমটা কিন্তু না। এরপরে আপনি হয়তো গিগ ক্রিয়েট করার পরেই যে এখানে কাজ পেয়ে যাবেন এমনটা কিন্তু না, আপনাকে কিন্তু এখানে একটু অনলাইনে থাকতে হবে। যখন দেখা যায় যে অনেকে গিগ ক্রিয়েট করার পরই সাথে সাথে কাজ পেয়ে যায়, আজকে ক্রিয়েট করলো রাতে সকালে গিয়ে কাজ পেয়ে গেল। আবার অনেকে আছে 2 দিন 3 দিন বা 1 মাস 1.5 মাস পরেও কাজ পায়। তো আপনার যখন গিগ থাম্বনেল সুন্দর হবে, যখন আপনি টাইটেল সুন্দর হবে, ডেসক্রিপশন সুন্দর হবে, তখনই কিন্তু আপনি এবং সবসময় অনলাইনে থাকতেছেন, তখনই কিন্তু আসলে এখানে গিয়ে ফাইবারে আসলে কাজ পাওয়া সম্ভব হয় এবং গিগটা আপনার আস্তে আস্তে এখানে র্যাঙ্কিং করে। এজন্য আপনাকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে সবসময় থাকতে হবে, দেন আশা করা যায় যে আপনি 2 মাস 3 মাস পরে কাজ পাবেন। এই যে 20,000 গিগ আছে, 20,000 থেকে যে অনলাইন করলে 2,000 গিগ, এখন 2,000 এর ভিতরে সবগুলো গিগ কিন্তু সামনে নেই। সো এখানে সামনে তাদেরটাই আছে যারা অনলাইনে আছে। তো আপনি যখন এভাবে অনলাইনে থাকবেন তখন ফাইবার আস্তে আস্তে আপনাকে সামনে নিয়ে আসে। এজন্য দেখা যায় যারা টপ রেটেড সেলার আছে তারাও সামনে থাকে, যারা লেভেল 1 তারাও সামনে থাকে, যারা টপ লেভেল 2 এভাবে করে সামনে আসতে আসে। আচ্ছা, একটা বিষয় আমি বলিনি, সেটা হলো গিগ ইমেজের সাইজটা কতটুকু হবে। গিগ ইমেজের সাইজ হলো 550 বাই 370। ঠিক আছে, 550 পিক্সেল বাই 370, এটা হলো গিগ ইমেজের সাইজ। তো আপনি এই সাইজে নিয়ে কাজ করতে পারেন। আর আমি একটা সাইজ বলে নিচ্ছি, আমি একটা সাইজে কাজ করি 950 বাই 613।
এটা আমরা আপনাদেরকে ক্রপ টুলের কাজটা দেখিয়েছিলাম, সেখানে আপনারা রেশিও অনুযায়ী সাইজটাকে কম বেশি করার যে বিষয়টা আমরা দেখেছিলাম ঠিক একইভাবে 550/370 এটা ওরা রিকমেন্ড করতেছে। বাকি আপনি যদি এখানে 950/613 নিয়ে কাজ করেন তাহলে এটাতে প্রবলেম হবে না। আচ্ছা, আমি এটা আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। 950/613। আরেকটা হলো এখানে যেটা দেয়া আছে 550/370, এটা কিন্তু পিক্সেলে। এখন সাইজটা বড় নিলে হয় কি, কোয়ালিটিটা একটু ভালো হয়। অনেক সময় সাইজ কম হলে একটু রেজুলেশনটা খারাপ হয়ে যায়, যার জন্য আপনি সাইজটাকে একটু কম বেশি করে নিতে পারেন। আচ্ছা, তো এভাবে করে যখন আপনি এভাবে অনলাইনে থাকবেন, আপনি ডিসক্রিপশন থাম্বনেল সবগুলো সুন্দর হবে, দেন আশা করা যায় যে না আপনি এখানে কাজ পাবেন। এবার আরেকটা আমরা বিষয় বলতেছি, সেটা হলো যে আপনি শুধু ফ্লায়ার লিখলেই যে এখন কাজ পাবেন এমনটা কিন্তু না। আপনাকে সেখানে ফাইবারে খুঁজতে হবে আসলে কোন ক্যাটাগরিটা এখানে নেই, কোন ক্যাটাগরিতে কম মানুষ কাজ করতেছে, সো সেই বিষয়গুলো আপনি এখানে খুঁজে নিতে পারেন। যেমন আমরা এখান থেকে ইভেন্ট ফ্লায়ার দিতে পারি, নাকি ইভেন্ট ফ্লায়ারটা কিন্তু ইভেন্ট ফ্লায়ারে অনেকেই কাজ করে। এমন এমন ফ্লায়ার নিয়ে আপনি রিয়েল এস্টেট ফ্লায়ার খুঁজেন, ঠিক আছে। এরপরে আরো এরকম এখন একটা ক্যাটাগরি দেখাচ্ছি ফ্লায়ারের ভিতরে, আপনি এখানে আমরা দেখাচ্ছি ডিএল ফ্লায়ার। এখানে গিগি আছে মাত্র 1400 গিগ আছে, এটা কিন্তু অনেক কাজ আছে। এখন অনলাইন করলে মাত্র 228 জন আসে। তো ফ্লায়ারের ভিতরে এই ক্যাটাগরিটা আপনি রাখতে পারেন, ডিএল ফ্লায়ারটা নিয়ে আসলে অনেক কাজ হয়। তারপর এরকম করে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন পার্টি ফ্লায়ারটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে দেখেন 1500-র মতো গিগ আছে, এটার আবার অনেক কাজ আছে, ঠিক আছে। তবে যারা একটু হালাল হারাম নিয়ে চিন্তা করেন তারা আসলে এই ক্যাটাগরিটাতে কাজ না করাটাই ভালো, ঠিক আছে। পার্টি তো আসলে ডিজে পার্টি নিয়ে আপনাকে কাজ করতে হবে, আবার নরমালি যে কোনো ইভেন্টের এটা নিয়েও কাজ করতে হবে। সো এই জন্য এই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট নাও করতে পারেন, যদি চান আপনি করতে পারেন। আমি দেখাচ্ছি যে আসলে এইসব ক্যাটাগরিতে কাজ আছে। তো এভাবে করে আপনাকে আলাদা আলাদা, যেমন মার্কেটিং ফ্লায়ার, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ, মার্কেটিং ফ্লায়ারটা এখন এটাকেও আপনি সার্চ করে এই ক্যাটাগরিতে আপনি একটা গিগ করতে পারেন। তো শুধু ফ্লায়ার লিখে কিন্তু কাজ এখন এসে হবে না, ঠিক আছে। এই জন্য আপনাকে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে নিয়ে কাজ করতে হবে, যেটাতে যেমন ফ্লায়ারের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে না আপনি এখানে কাজ পাবেন। ফ্লায়ারে আমরা একটা কাজ দেখেছিলাম, সেখানে আমরা কাজ পেয়েছিলাম মাত্র 5টা তার অর্ডার হাতে আছে। আমি যদি এখানে আপনাদেরকে অনেকগুলো ওপেন করে দেখাই, সবগুলো টপ রেটেড সেলারই দেখাই, তো দেখবেন যে কত কাজ আছে এদের। আপনি মার্কেট প্লেসে শুধু ফ্লায়ার নিয়ে যদি কাজ করেন তাহলেও আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ আছে এটার উপরে। এখানে 5টা অর্ডার, এটা তো আমরা দেখেছিলাম। এটাতে পাচ্ছি একটা, এখানে পাচ্ছি একটা, এখানে একটা, 6টা অর্ডার আছে, 7টা অর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা, রেট্রো স্টাইল পোস্টার ক্যাটাগরিটা আমরা দেখি, মাত্র 530টা আছে, তার ভিতরে সবগুলোতেই অনেক অর্ডার আছে। এই যে গিগগুলোতে কোনো রিভিউ দেখতেছি না, তার মানে তাদের কোনো অর্ডার নেই, এই গিগে কোনো অর্ডার নেই। যেমন এখানে একজন লেভেল অন সেলার, তার মানে 10টা অর্ডার তো মিনিমাম কমপ্লিট করে লেভেল অন হয়েছে, তারপর তার হাতে কোনো অর্ডার নেই। এটা হলো ভিনটেজ টাইপের ফ্লায়ার। এখন দেখেন এখানে এসে আপনাকে এরকম ক্যাটাগরি সিলেক্ট করে করে কাজ করতে হবে যেটাতে মানুষ কম কাজ করতেছে। এখন আমি এখানে দেখালাম যে হাতে অর্ডার 6টা আছে বা 7টা আছে, এখানে এসে আমি লোগো দেখাচ্ছি। দেখেন লোগোতে পাচ্ছি কত, 1,64,000, প্রায় 1,64,500 মতো, প্রায় 496টা। তার মানে চিন্তা করেন লোগোতে পাচ্ছি 20,000 আর ফ্লায়ারে এসে সরি ফ্লায়ারে পাচ্ছি 20,000, কিন্তু
লোগোতে এসে আমরা কতগুলো পাচ্ছি। তো এর মানে লোগোতে কাজ কিন্তু দেখেন ডিজাইনার কত ডিজাইনার আছে। এখন তাহলে বলতে পারেন যে না, তাহলে লোগো নিয়ে আর কাজ করবেন না, কাজ করবেন ফ্লায়ার নিয়ে। আচ্ছা, এগুলোকে আমরা কেটে দিচ্ছি সবগুলোই। লোগোটা এবার দেখে নিচ্ছি। দেখেন এই ইমেজটাতে একটা ভিডিও দেয়া আছে, এই ভিডিওটা আমরা দেখাই এখান থেকে এসে। আমি কিছু গিগ এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এনার হাতে অর্ডার আছে 190টা, 4550টা রিভিউ আছে, টপ রেটেড সেলার। ঠিক আছে, প্রাইস দেখেন $65 থেকে শুরু করে, তারপরে এখানে আছে 105, 235, 11টা অর্ডার আছে তার হাতে, 42, 6টা, 70, 96টা। লোগোতে যেমন ডিজাইনার বেশি, গিগ বেশি, একইভাবে এটাতে কাজও বেশি। অনেকে ফার্স্ট টাইম এমনটা চিন্তা করে যে না, যে লোগোতে কাজের ক্ষেত্রে লোগো হলো আপনার একটা কোম্পানির একবার দরকার হয়, এই চিন্তাটা ফার্স্ট টাইম সবাই করে। অনেকে বুঝায়ও যে তুমি লোগো নিয়ে কাজ করবে, লোগোতে কাজ হলো এই ক্যাটাগরিতে কাজ, একটা কোম্পানির একবার দরকার হয় কাজ। কিন্তু ফ্লায়ার কিন্তু অনেকবার দরকার হয়, সোশ্যাল মিডিয়া ডিজাইন দরকার হয়, বিজনেস কার্ড দরকার হয়, এগুলো অনেকবার দরকার হয়। সব কথাগুলোই ঠিক আছে, কিন্তু তারপরেও লোগোতে কাজ অনেক বেশি। আপনি চিন্তা করতে পারেন এখানে তার হাতে এখানে 190টা আছে, এর থেকে বেশিও আছে, 200 প্লাস, প্রায় 300 অর্ডারও হাতে থাকে অনেক সময় ডিজাইনারের হাতে। তাহলে এটা কাজ কিভাবে করে, 5 দিনের ভিতরে কিভাবে করে? এটা তখন একটা এজেন্সির মধ্যে হয়ে তারা কাজ করে, ঠিক আছে, অনেকজন মিলে একসাথে কাজ করে এই অ্যাকাউন্টে। তখন আসলে এই কাজগুলো এভাবে পসিবল হয়ে যায়। ঠিক আছে, আমরা ডিজাইনারকে দেখে নিচ্ছি, ইন্ডিয়ার একজন ডিজাইনার। ওকে, তো 3 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে, 2018 থেকে সে ফাইবারে আছে, কিন্তু অনেক কাজ করেছে। তার অ্যাকাউন্ট প্রোফাইলটা যদি আমরা এখানে দেখি, 2টা মাত্র গিগ আছে, একটার ভিতরে এতগুলো অর্ডার আছে, আর একটা অর্ডার আছে মাত্র 7টা। এমনটাই, আপনাকে যদি কাজ আসে তাহলে অনেকগুলো দরকার হয় না। ফার্স্টে একটা ভিডিও দেয়া আছে, এটা হলো একটা ভিডিও। আচ্ছা, এরপরে এসে এটা তো ভিডিও পাচ্ছি, এটা হলো তার এখানে জেপিজি ইমেজ দেয়া আছে। এরপরে এটা হলো তার পিডিএফ। দেখেন আগের গুলোতে আমরা পিডিএফ পাইনি, এটা একটা পিডিএফ ইমেজ, এটাও একটা পিডিএফ ইমেজ। ঠিক আছে, ওকে, এখানে আমরা সিলেক্ট করে কিন্তু ফুল স্ক্রিন পাচ্ছি, আর এটা এখানে পিডিএফটা শো করতেছে। ঠিক আছে, এরপরে যেগুলো আছে সেগুলো হলো, আচ্ছা এটাও পিডিএফ, এগুলো হলো ক্লায়েন্টের রিভিউ। তার মানে 2টা পাচ্ছি পিডিএফ, 3টা আছে জেপিজি, একটা হলো ভিডিও, এভাবে আপলোড করতে পারবেন। এখন কোন ক্যাটাগরিতে কাজ করবেন, লোগো কাজ করবেন নাকি ফ্লায়ার করবেন, বুশেয়ার করবেন, এইটা পরে। এখন আপনাদের কাজ হলো আপনাকে কাজগুলো শিখতে হবে, দেন লাস্টে গিয়ে আপনি কাজ চিন্তা করবেন যে আপনি কোনটাতে কাজ করবেন। আপনি চাইলে লোগো নিয়ে করতে পারেন, ফ্লায়ার, বুশেয়ার, টি শার্ট, যে ক্যাটাগরিটা ভালো লাগে সেটাতে নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এখানে এসে আমরা গ্রাফিক রিভারটা দেখে নিচ্ছি। এখানে এসে আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করি, আর গ্রাফিক রিভার এসে আমরা সরাসরি কাজ করি না। এটা একটা মাইক্রোস্টক মার্কেট, এখানে আমরা ডিজাইন করে করে এখানে আমরা সাবমিট করি। ঠিক আছে, সেটা আমাদের গ্রাফিক ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, ফ্লায়ার হোক, বুশেয়ার হোক, এমনকি ওয়েব ডিজাইন, বিভিন্ন আপনি ওয়েবসাইট করে করে দেন এখানে আপলোড করতে পারবেন। এটাকে এসে এখানে গ্রাফিক্স প্রিন্ট থেকে এসে আমরা ফ্লায়ার দেখে নিচ্ছি। যেমন এখানে দেখেন ফ্লায়ার ওপেন হচ্ছে, এই একটা ফ্লায়ার, এখানে প্রাইস হচ্ছে মাত্র $6। $6 একটা ক্লাব পার্টি ফ্লায়ারটা দিয়ে দিয়েছে। এটাকে একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্লায়ারটা $6, এটা সেল হয়েছে 128 বার, কিন্তু আরো সেল হবে। এখানে ফিচার দেয়া আছে, এটা প্রিন্ট ডাইমেনশনটা কত, দেন এখানে এটাতে কোন ফরম্যাটে কাজ করেছে, এটাতে ফাইল যেটা দেয়া আছে সেটা কোন ফাইলটা এখানে দেয়া আছে, এটা ফটোশপে কাজ করা,
এখানে আরো কিছু লাস্টে ট্যাগ ইউজ করেছে এবং যে ফন্ট এখানে দিয়েছে ফন্ট এখানে লিংক সে দিয়ে দিয়েছে কোন কোন ফন্ট সে ইউজ করেছে, ঠিক আছে, এবং এখানে সে নোট করে দিয়েছে, খুব সুন্দর একটা নোট করে দিয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন ফ্লায়ার, আমার অনেকগুলো ফ্লায়ার। এই ফ্লায়ারটা আগে $7 দিয়েছিল, এখন সে ডিসকাউন্টে $4 দিচ্ছে, 6 বার সেল হয়েছে, এটা একবার সেল হয়েছে। এখন এখান থেকে এসে আমরা এখানে এসে সার্চ করেও নিতে পারি। আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এখানে 2000 বিজনেস কার্ড আছে। এখানে এসে বেস্ট সেলার যে অপশনটাকে এটাকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ফার্স্ট পেজে যেগুলোর সেলটা বেশি হয় সেটা এখানে চলে আসে। দেখেন একটা বিজনেস কার্ড এখানে 550 বারের মতো, প্রায় 549 বারের মতো সেল হয়েছে। এটা কতবার সেল হয়েছে, তো এটা এখানে ওইভাবে আসেনি। সো আমরা এখানে আচ্ছা দেখেন এখানে এসে নেট স্পিড অনেকটা স্লো, যার জন্য এমনটা হচ্ছে। দেখেন এক একটা ডিজাইন কতবার করে এখানে সেল হচ্ছে, ঠিক আছে। 2.7K, 1.7K, 1.6K, আপনি চিন্তা করতে পারেন এভাবে যদি একবার একটা ফ্লায়ার এভাবে সেল হয়। এখন কারা এই মার্কেটে কাজ করবেন? যারা সরাসরি ভাবে ক্লায়েন্টের প্যারা নিতে চাচ্ছেন না, যে কাজ করা, বারবার রিভিশন দেয়া, তারপরে হলো আপনাকে অনেক ফাইবারে কাজ করতে হলে আপনাকে রাত জাগার একটা বিষয় আছে, তারপরে এভাবে অনলাইনে থাকতে হবে, কত ঝামেলা। আর সেই কাজটাই আপনি যদি এখানে গ্রাফিক রিভারে কাজ করতে পারেন, তাহলে আপনি এখানে আপনার সময় মতো আপনি কাজ করেন। আপনি রাতে কাজ করতে পারেন, দিনে কাজ করতে পারেন, যখন ভালো লাগে তখন কাজ করেন। আজকে একটা কাজ করবেন, কালকে 10টা কাজ করবেন, যখন যতটুকু দরকার আপনি ততটুকু কাজ করেন। তাহলে যারা আসলে ক্লায়েন্টের সাথে এভাবে সরাসরি কাজ করতে চাচ্ছেন না, তারা এসে এই মার্কেট প্লেসে কাজ করতে পারেন। মাইক্রোস্টকের অনেকগুলো মার্কেট আছে, শাটা স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, পিক বেস্ট আছে, তারপর পিএনজি টেরি আছে, ফ্রিপিক আছে, ভেক্টেজি আছে, এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো সব থেকে আপনারা ফার্স্ট টাইম যারা বিগিনার হিসেবে আপনারা অ্যাডোবি স্টক, শাটা স্টক এবং ফ্রিপিক, তারপরে পিএনজি ট্রি এবং পিক বেস্ট, এই কয়টা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। গ্রাফিক রিভারটা এখন আপনাদের জন্য না। এখন আপনারা এখানে এসে আপনারা টুলস শিখতেছেন, এতদিন আপনাদেরকে টুলস শেখানো হয়েছে। এরপরে যখন কোর্সটা কমপ্লিট করবেন তখন হবেন যে আপনারা কাজ শিখতেছেন, ঠিক আছে। এখন টুলস গুলো শিখতেছেন, এখানে 16টা ক্লাসের পর আপনি কাজ শিখতেছেন, ঠিক আছে। আপনি একেবারে যে প্রফেশনাল হবেন সেটা কোথাও না। আপনি 4 মাসের 6 মাসের কোর্সে যদি করেন, আপনাকে কাজগুলো শেখানো হবে যে এভাবে এভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো প্রজেক্ট আছে, এই বিষয়গুলো আমরা প্রজেক্টেই বলবো বা শেষের দিকে গিয়ে। তো তখন এসে আপনাকে যে কাজটা হবে, আপনি কিন্তু তখনই এখানে কাজ করতে পারবেন না। এইটাই আপনি এখানে এই জন্য করতে পারবেন না, কারণ যতগুলো মাইক্রোস্টক মার্কেট আছে তার ভিতরে সবথেকে বেস্ট একটা মার্কেট প্লেস হলো গ্রাফিক রিভার। আপনি যদি শাটা স্টকে কাজ করেন, অ্যাডোবি স্টকে কাজ করেন, সেখানে অ্যাডোবি স্টকে যদি আপনি কাজ করেন, ফার্স্ট টাইম একটা যখন এরকম একটা ফ্লায়ারই করেন, সেটাকে ওরা আপনাকে পেমেন্ট করবে 25 সেন্ট। এরপরে যদি সেন্ট, সেটা কিন্তু ডলারে দিচ্ছে না। এরপরে যদি ওই ফ্লায়ারটাই যদি সেকেন্ড টাইম বিক্রি হয়, তখন ওরা আপনাকে 67 সেন্ট দেবে, 67 সেন্ট, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে গিয়ে এটা বাড়ে। তো এরকম করে সেটা কিন্তু আপনি ডলারে পাচ্ছেন না, কিন্তু এখানে আপনার সেলটা হবে কিন্তু ডলারে। এবং এখানে এসে আপনাকে ফাইবার গ্রাফিক রিভার যেটা করবে সেটা ওরা আপনাকে এখান থেকে 30% রেখে দিয়ে দেন, বাকিটা আপনাকে দেবে। এই জন্য দেখেন এখানে কত পরিমাণে টাকা আসতেছে। মানে এত যেহেতু টাকার পরিমাণটা এখানে বেশি, তার মানে এখানে যারা ডিজাইনার তারাও কিন্তু এখানে প্রফেশনাল। এবং ফাইবারে যখন কাজ করবেন, আপনার রিভিশন, আপনার রিভিউ করবে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট বারবার কাজ দেখবে, রিভিশন চাবে, বা একবার কাজ করলে হ্যাঁ হয়ে গেছে, ওকে, দেন ডেলিভারি করে দেবেন। এখানে কাজটা কিন্তু ক্লায়েন্ট রিভিউ করে না, ক্লায়েন্ট এসে এখানে সরাসরি এই কাজটা পায়। তার মানে আপনি যখন আপলোড দিচ্ছেন, আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে আপলোড হয়ে যায় না,
এখানে যে কাজটা হয় সেটা হলো এই কাজটাকে আপনার এখানে যারা রিভিউয়ার আছে তারা এই কাজগুলো রিভিউ করে, দেন আপনার কাজটা যদি দেখে ইউনিক কাজ, এই কাজটা আপনি কোথা থেকে কপি করেননি, আপনার এই কাজটা যদি তারা নেয় তাহলে এই মার্কেটে সেল হবে, দেন এটা কিন্তু তারা নিবে। এটাকে যখন এখানে অ্যাপ্রুভ করবে দেন এটা সেল হবে। তার মানে আপনার ডিজাইনটা গ্রাফিক রিভারে রিভিউ করতেছে একজন ডিজাইনার। একজন ডিজাইনার কিন্তু সে বলতে পারে, আমরা যখন প্রজেক্টে দেখবো তো আপনারা কাজ করবেন বা আমরা হোমওয়ার্কেও বলতেছি প্রতিদিন যে আপনাদের এই কাজটা এভাবে করা উচিত ছিল, এই কাজটা এভাবে করা উচিত ছিল, ফার্স্ট টাইম আপনি বুঝতেছেন না, আমরা প্রজেক্টে গিয়ে আরো ডিটেলস বলবো। যেহেতু এখন আপনারা টুলসে কাজ করতেছেন ওইভাবে এখানে বলাটা অতটা দরকারও হয় না, কিন্তু প্রজেক্টে গিয়ে দেখাবো যে আপনাদের কি কি ভুল আছে। এরকম করে একজন ডিজাইনারের যে ভুলগুলো হয় সেটা কিন্তু একজন ডিজাইনার ধরতে পারে, একজন ক্লায়েন্ট সে পারে না। ক্লায়েন্টের সে ডিজাইনার না, অনেক সময় অনেকে আছে ডিজাইনার সে আসলে ভালো ফিডব্যাক দেয় এবং এদের সাথে কাজ করেও আপনি ভালো লাগবে বা শিখতে পারবেন। পাশাপাশি এটা অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কি বলবে আপনি নিজেও বুঝবেন না, ফাইবারে কাজ করতে গিয়ে দেখবেন বা freelancer.com বা বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে তো দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে আপনাকে বুঝাতেই পারে না বা সে কি বল, তো এই জন্য অনেক সময় কাজ করতে গিয়ে প্রবলেম পড়বেন। তো আবার যারা প্রফেশনাল তাদের সাথে কাজ করে মজা আছে, আপনার রিভিউ বারবার রিভিশন লাগলেও আপনি সেখানে শিখতে পারতেছেন, প্লাস আপনি কাজটা সুন্দরভাবে তাকে করে দিচ্ছেন। তো এই জন্য ফাইবার এটাতে প্রবলেম নেই, ক্লায়েন্ট সে অনেক সময় আপনি ডিজাইন সে বুঝবেও না, এমনকি আপনি এখানের এই ফ্লায়ারটা দেখে একটা কপি করে একজন ক্লায়েন্টকে এখানেও তাকে দিয়ে দিতে পারবেন। বাকি কপি তো কখনোই করবেন না বা এমনটা না কপি করার চেষ্টা করবেন না, কিন্তু আপনি সেটা ক্লায়েন্টকে দিতে পারবেন, সে নিলেই হলো। কিন্তু গ্রাফিক রিভারে কিন্তু আপনি কোনো কপি করা ডিজাইন এসে এখানে সাবমিট করতে পারবেন না, সাথে সাথে ওরা আপনাকে আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। আপনি যদি কোনো কোথা থেকে কপি করেন আপনার আইডিটা সাসপেন্ড করে দিবে, আরো অনেক ঝামেলা আছে। এই জন্য আপনার ডিজাইনগুলো যখনই প্রফেশনাল হবে, আপনি যখন একজন প্রফেশনাল ডিজাইনার হবেন তখনই এখানে এসে শুধু কাজ করতে পারবেন। আর এর পরেও বাকি কিছু কাজ আমরা নেক্সট ক্লাসে গ্রাফিক রিভার থেকে দেখে নিব, ঠিক আছে? আপনি কি জি কিছু বললেন? আচ্ছা দেখেন, এরকম কিছু ডিজাইন আপনাদেরকে দেয়া হবে, এটাকে আপনাদের কাজ করতে হবে। সো এরকম টেক্সট নিয়ে দিবেন, এরকম ইমেজ একটা প্লেস করে দিবেন। ইমেজের এই পাশটাতে দেখেন ড্রপ শ্যাডো দেয়া আছে, আপনি এর ইমেজটাই যে আপনাকে নিয়ে আসতে হবে এমনটা না, আপনি যে ইমেজই নিতে চাচ্ছেন সেটাকে আপনি গুগল করে নেবেন, সার্চ করে নিয়ে নেবেন, সবগুলোই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? পিছনে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এরপরে আরো এখানে এই যে দেখেন টেক্সট গুলো গুড ফুড এখানে লেখা আছে নিচে, সেটা কিন্তু বুঝে যাচ্ছে, তার মানে এটা করেছে কি এখানে ফন্ট গুলো বড় করে দিয়ে অপাসিটিটা কমিয়ে নিয়েছে। এরকম একটা লাইন আপনি ক্রিয়েট করতে পারেন, আর যদি না করতে পারেন কোনো প্রবলেম নেই। নেক্সটে আসি, এখানে এই একটা ফ্লায়ার আপনাদেরকে কাজ করতে হবে। সো কিভাবে করতে পারেন? পেন টুল দিয়ে এই কাজগুলো এরকম শেপ নেওয়া যায়। তো আমি দেখাচ্ছি রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে নেব। এতটুকু করে নিলাম, ডিরেক্ট সিলেকশন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিচ্ছি, সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্ট কমিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এখানে এই ডাবল ক্লিক করে আইড্রপার দিয়ে কালার পিক করে নেন, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। একইভাবে এইভাবে আপনি এই শেপটা নেবেন, এটাকে পেন টুল দিয়ে নিয়ে নেন, না হলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন মার্কিউ টুল দিয়ে নেন, রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে, দেন এখান থেকে পেন টুল থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিন। দুইটা হ্যান্ডেল বের হয়েছে, সো এটাকে আমাকে কনভার্ট করতে হবে। এবার ডিরেক্ট সিলেকশনটা নিলাম, এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, দেখেন একটা শেপ আমরা এভাবে ক্রিয়েট করে ফেলেছি। এবার এটাতে গ্রেডিয়েন্ট দিব, সো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে এসে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কনভার্ট ব্লেন্ডিং অপশন থেকে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে আসি, এখানে আসার পরে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, আইড্রপার দিয়ে পিক করে নিচ্ছি, দেন আরেকটা পয়েন্ট আইড্রপার এই কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারা এটাকে মুভ করে এখানে নিয়ে এসে দেন এটাকে পিক করে নিয়ে নেন। ওকে, এবার অ্যাঙ্গেলটাকে আমরা এখানে 0 ডিগ্রি করে দিচ্ছি,
ঠিক আছে, একরকম পারফেক্ট আছে। স্কেলটাকে আমরা এই পাশে কমাতে পারি, ঠিক আছে, এভাবে করে আপনি কাজ করেন। অথবা এখান থেকে এসে গ্রেডিয়েন্ট, এই যে পয়েন্ট আছে এটাকে যদি আমরা এই পাশে অ্যাড করে নেই, দেখেন এটার মতো চলে আসছে, ঠিক আছে, এখানে কম করে দেয়া আছে, সো আমরা আরো কমিয়ে নিচ্ছি। সরি, এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে, এটাতে ক্লিক করে এই সোর্স পয়েন্ট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার স্কেলটাকে আমরা এখান থেকে আরো কমিয়ে নিচ্ছি বা একটু বাড়িয়ে নিচ্ছি, জাস্ট এতটুকু। এভাবে করে এই কাজগুলো করে নেবেন। ইমেজ আপনি এখান থেকে কর্পোরেট ইমেজ, এখন দেখেন এখানে কাজটা আসলে এইভাবে পারফেক্টলি হয়নি। ইমেজটা আপনি কিভাবে নেবেন, ইমেজটা কিন্তু আপনি এখান থেকে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকে আপনি গুগল থেকে কর্পোরেট ইমেজ লিখে সার্চ করে নিয়ে নেন, আর আমরা দেখাবো সামনে যে কিভাবে ইমেজগুলো কালেক্ট করবেন বা এরকম হাই রেজুলেশন ইমেজ কিভাবে নিয়ে নেবেন। এটাকে যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিতাম, সেটা কিন্তু আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি, দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। তো এই জন্য এটাকে আমাকে রাস্টারাইজ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছি। গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে এসে একটা কালার নিয়ে নিলাম, এবার অ্যাপ্লাই করতেছি, দেখবেন যে পুরো লেয়ারে পুরো ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটার ভিতরে করতে হলে এটাকে সিলেকশন করে দেন এখানে অ্যাপ্লাই করতে হবে। এভাবে করে নিলে এটা পারফেক্ট হবে। এখানে একটা কাজ আসি, দেখেন এটাকে হয়তো এভাবে পুরোটা আলাদা লেয়ার নিয়ে নিচ্ছি, সেখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। দুইটা কালার নিয়ে ওকে, দেন এটাকে এখানে অ্যাপ্লাই করে নিলাম। অনেক সময় এভাবে আপনাদেরকে আমরা ব্রাশ টুলের কাজ দেখিয়েছিলাম, ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন। এখানে এসে এই একটা কাজ আছে, যেমন আমরা যদি এখান থেকে এই কাজগুলো তো এভাবে তো ব্রাশ অ্যাপ্লাই করে করে কাজ করা যায়। কিছু গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট কালারে চলে আসি। এই কাজগুলো তো নরমালি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই টাইপের যে গ্রেডিয়েন্ট গুলো আছে এটা আসলে ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা হয়, কিন্তু আপনি কিভাবে ফটোশপ ক্রিয়েট করবেন সেটা দেখতেছি। আমরা এখানে সেটাকে আমাদের এই ডকুমেন্টে নিয়ে আসি। এখন দেখেন এখানে আমরা এখান থেকে আমাদের গত ক্লাস স্মল টুলটা দেখিয়েছিলাম, এভাবে করে এটাকে একটা কালার আমরা একটু সাইজ বড় করে নিতে হবে। ঠিক আছে, যদি এখানে শেপটা ছোট হয়েছে, আচ্ছা অনেক বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, যাই হোক, তো এভাবে করে আপনারা এই কালার গুলো এভাবে মিক্স করে নিবেন। ঠিক আছে, এখন খুব বাজে একটা ইফেক্ট হয়েছে, অতটা বেশি করতে চাইনি, কিন্তু এখন দেখেন একরকম পারফেক্ট আছে। আবার যদি এটাকে সিলেকশন নিয়ে নেন, দেন এটা কিন্তু সিলেকশনের বাহিরে আর যাচ্ছে না, যত বাহিরেই নেই না কেন এটা বাহিরে আর যাবে না। ঠিক আছে, এই টাইপের গ্রেডিয়েন্ট গুলো আপনি এখানেও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন ফুডের ভিতরে এরকম একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো এটাও দেখিয়ে দিলাম, যদি বলতে পারেন যে আসলে প্রপারলি আপনি কাজটা করতে পারতেছেন না, সো এক্ষেত্রে এভাবে কাজটা করবেন। এরপর এখানে এসে পেন টুল দিয়ে এভাবে একটা শেপ নিয়ে নেবেন, উপরে এরকম একটা ব্রাশ শেপ, এটাকেও আপনি কাস্টম শেপ ডাউনলোড করবেন, আপনারা গুগল থেকে ব্রাশ শেপ, ফটোশপের জন্য ব্রাশ শেপ ডাউনলোড করবেন, দেন এটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা এছাড়া আপনারা ব্রাশ দিয়ে এটা কাজ করতে পারেন, দেন এরকম টেক্সট গুলো দিবেন। এখন এখানে এসে আপনাদের একটা কাজ করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবেন, এবার রুলার দিয়ে দেন ডিজাইনে। দেখেন টেক্সটের যে অ্যালাইনটা আছে এই অ্যালাইনটা যেন ঠিক থাকে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ইমেজ নিতে হবে না, আপনি আপনার মতো ইমেজ নিয়ে নেন। এখানে যে কাস্টম শেপ আছে, এই আইকন আছে, আইকন আপনাকে দিতে হবে না, আইকন আপনি কাস্টম শেপ থেকে আইকন নিয়ে নেন। এই আইকন গুলো আপনি নিতে পারেন, হ্যাঁ এটাও করতে হবে, কারণ আপনি যেহেতু কাজটা দেখানো হয়েছে কাস্টম শেপ নিয়ে কাজ করেন। এবার আইকনের কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এরকম বিজনেস শেপ, এগুলোকে আপনি বিজনেস শেপ লিখে আপনি বিজনেস কাস্টম শেপ ফটোশপের জন্য এটা লিখে আপনি সার্চ করে এগুলো পেয়ে যাবেন। আর বাকি টেক্সট জন্য এবং টেক্সটের কালার গুলো যেন ঠিক থাকে। ঠিক আছে,
এইটা এখন ফন্ট হয়তো এটা এরকম না হতে পারে, স্টিল তো ডিফারেন্ট হতে পারে, কারণ ফন্ট কিভাবে কালেক্ট করতে হবে সেটা আমি দেখাইনি, কিন্তু বাকি টেক্সট গুলো যেন এভাবে হয় এরকম করে এই হোমওয়ার্ক গুলো দিব। এরপরও পেন টুল নিয়ে আপনারা কাজ করবেন, আমি কিছু কাজ দিতেও পারি, যদি না দেই তাহলে আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে।